আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপের ৬৩তম পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় পারিবারিক পরিবেশ ও পুষ্টি কথকতা। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে থাকছেন মাসিদা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট ও টিচার ট্রেনার, এবং আমাতুল্লাহ শারমিন, এমপিএইচ কমিউনিটি নিউট্রিশন, এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ইবনে সিনা। ম্যামরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ম্যাম এবং দর্শকদেরকে সালাম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। শুরুতেই মাসিনা ম্যামের কাছে চলে যেতে চাই আমাদের আজকের প্রোগ্রামের বিষয় এবং দর্শকদের জন্য কিছু শুরু কথা রাখার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি মারিয়া ম্যাম সম্ভবত একটু ইন্টারনেট সমস্যার মধ্যে আছেন। আমাতুল্লাহ শারমিন ম্যামের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের আজকের প্রোগ্রামের বিষয় এবং দর্শকদের জন্য কিছু কথা রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম, দর্শকদের সবাইকে শুভেচ্ছা এবং এরকম একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আসলে পুষ্টি সচেতনতা এবং পরিবারের পুষ্টি সচেতনতা বিষয়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন পেশেন্ট দেখি বা যখন আমরা চেম্বার করি, তখন আসলে এই বিষয়গুলো এত বেশি প্রবলেম ফেস করতে হয় যে বাচ্চা বা অ্যাডোলেসেন্স গ্রুপের বাচ্চা বা বয়স্ক মানুষের জন্য পুষ্টিহীনতার জন্য যত যত রোগ হয় তার বেশিরভাগই আসলে পারিবারিক অসচেতনতার ফলে হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে এই টপিকসটা আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেক কিছু জানার আছে, বলার আছে। অনেক বেশি ধন্যবাদ এরকম একটা সুন্দর টপিকস চুজ করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। ম্যাম আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রথম আপনাকে একটা প্রোগ্রামে পেয়েছি আমাদের, এবং আশা করি যে আমরা আরো পরবর্তী অনেক প্রোগ্রামে আপনাকে সাথে পাবো। আমরা একাডেমি 21 এ যেটা আমাদের সবসময়ের একটা লক্ষ্য থাকে যে একদম সোসাইটিতে যে বিষয়গুলো নিয়ে কথা হয় না, মানে মেন্টাল হেলথ হোক, ফিজিক্যাল হেলথ হোক, ফ্যামিলি হেলথ, পার্সোনাল হেলথ হোক, আমরা খুব ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্টেন্ট টপিক গুলোকে সবসময় সামনে আনার চেষ্টা করি। যেমন অনেকেরই মনে হইতে পারে যে আমরা একটা মেন্টাল হেলথ রিলেটেড অর্গানাইজেশন হয়ে কেন পুষ্টি নিয়ে কথা বলছি। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমি প্রোগ্রামের প্রথম প্রশ্ন নিয়ে চলে যেতে চাই ম্যাম আপনার কাছে। মাসিনা ম্যামকে আমরা এখনো পাইনি, সম্ভবত কোনো একটা ইন্টারনেটের সমস্যা চলছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি উনিও জয়েন করবেন। যে পুষ্টি নিয়ে আমাদের সাধারণ যে সচেতনতা, বয়স ভেদে পুষ্টির গুরুত্ব এবং চাহিদাটা কতটুকু? আপনি নিউট্রিশনিস্ট, আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। দিবা। আচ্ছা, আসলে পুষ্টি নিয়ে সচেতনতা নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আসলে এটাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে যে পুষ্টি জ্ঞানের অভাব, সেটা একদম হাই ক্লাস থেকে লো ক্লাস পর্যন্ত আমরা যখন পেশেন্ট দেখি তখন ফেস করি। যে এখন দেখা যায় অনেক সময় খুব সাধারণ বেসিক যে নিউট্রিশনাল নলেজ, যে আমরা কোন খাদ্য থেকে কি ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষের এটা নিয়েও অনেক ল্যাকিংস আছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের আমরা হয়তো জানি যে কোন খাবারে কোন পুষ্টি আছে বা কোন বয়সে কি ধরনের খাবার দিতে হবে, কিন্তু আমরা সেটা ঘরোয়া ভাবে মেনটেন করছি না, পার্সোনালি ভাবে মেনটেন করছি না। আর 3 নাম্বার হচ্ছে যে পরিবারে বয়সের ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন একটা পুষ্টি উপাদান দেওয়ার দরকার, বা যে যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন যে বাড়ন্ত শিশুদের একটু প্রোটিন বেশি খাওয়ানো দরকার, অ্যাডোলেসেন্স মেয়েদেরকে একটু আয়রন বেশি ফুড খাওয়ানো দরকার। এই জিনিসগুলো আসলে খুব বেশি মেনটেন করা হয় না। এই 3টা ক্ষেত্রে আমি বলবো যে এটা একে তো অ্যাকুরেট নিউট্রিশনাল নলেজের অভাব, 2 নম্বর এটা সচেতনতার অভাবের জন্য আসলে হয়। এখন আমি যদি এই 3টা ক্যাটাগরিকে একটু ডিটেলস বলি, যে প্রথমে আসলে যদি বলি যে পুষ্টি নিয়ে জ্ঞানের অভাব সেটা কেমন, সেটা যে আসলে একদম বড় থেকে ছোট পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে কাউন্সিলিং করা এবং বাচ্চারাও যাতে জানে যে কোন খাবারে কিরকম পুষ্টি আছে বা ওই খাবারটা আমাকে কেন ইনটেক করতে হবে। এখন দেখা যায় এটাও অনেক বেশি ঘাটতি, অনেক বেশি ল্যাকিজ। যে আমরা যদি ছোটবেলা থেকে, আমি খুব সিম্পলি বলি, যে একদম ছোটবেলা থেকে যখন বাচ্চা খেতে শিখে, যখন বুঝতে শিখে, সে কথা বলে এবং আমরা যখন তার সাথে
কানেকশন করি বা হচ্ছে ইন্টারাকশন করার যখন বাচ্চা শিখে, তখন থেকেই যদি আমি বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবারগুলোকে পুষ্টি উপাদান নিয়ে গল্প করে করে খাওয়াই, যে দেখো গাজর যেমন হচ্ছে যে এক্সাম্পল যে আচ্ছা গাজর, আমি আমার বাচ্চাকে বললাম যে হচ্ছে দেখো গাজরের কালারটা কত সুন্দর, হ্যাঁ এরকম অরেঞ্জ কালারের সমস্ত খাবারে ভিটামিন এ আছে, ভিটামিন না খেলে এ না খেলে আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারি। এখনকার বাচ্চারা যেহেতু অনেক বেশি ডিভাইস রিলেটেড, তাহলে আমি তাকে ইউটিউবে বিভিন্ন রকম দেখাইতে পারি যে না খেলে কি কি প্রবলেম হয়। এই জিনিসগুলো দেখে বাচ্চা কিন্তু ছোটবেলা থেকে একটা ব্রেনের সিগন্যাল নেয় যে এই খাবারগুলো খেতে হবে, ইনটেক করতে হবে, না খেলে এরকম হবে। তখন কিন্তু বাচ্চাটা যেই ইন্টারেস্ট নিয়ে খাবে বা হচ্ছে তার ব্রেনে যেই স্টোর করবে নলেজটা, এটা দিয়ে বাচ্চাকে খাওয়ানোটা বেশি সহজ, এবং হচ্ছে যে তার নলেজও একটা তৈরি হলো। 2 নম্বর হচ্ছে যে আমি যেই খাবারগুলাকে পুষ্টি সমৃদ্ধ খাবার, সেই খাবারগুলাকে যদি আমি মেনটেন না করি, যে আমার প্রতিদিনের খাবারে একটা ভিটামিন এ রিচ ফুড, একটা আয়রন রিচ ফুড, বিভিন্ন মিনারেলস রিচ ফুড, তারপর হচ্ছে একটা ভালো প্রোটিন, একটা ডিম অথবা দুধ, এরকম করে যদি আমি খুব নিয়ম মেনটেন করে বাসায় একটা হ্যাবিট না থাকে, তাহলে কিন্তু আসলে আহ কোনোভাবেই পুষ্টি, আমরা যেটা বলি যে অ্যাজ এ হোল একটা বাচ্চা বা একটা মানুষের যেই প্রতিদিনের ডেইলি রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল হয় না। ঠিক আছে, কারণ আমাদের পুষ্টি চাহিদা কিন্তু ডেইলি রিকোয়ারমেন্ট, এটা কিন্তু সপ্তাহে একদিনের জন্য, মাসে একদিনের জন্য না। সো এটা একটা সেকেন্ড যেটা বলছিলাম আমি, যে যেটার কারণে প্রবলেম হয়, পুষ্টি নিয়ে সচেতনতার খুবই দরকার। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনি শেষে যে কোশ্চেন করছেন যে বয়সের ভিত্তিতে আসলে পুষ্টির প্রয়োজনীয়তা কেমন, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যেমন হচ্ছে যে যদি আমি বলি যে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যে বাচ্চা, তার আসলে খুব বেশি আয়রন রিচ ফুড খাওয়া দরকার। আমরা এখন যতবার বাচ্চা পেশেন্ট দেখি যে অরুচি, তারপর হচ্ছে বাচ্চার ওজন বাড়তেছে না, এই সবগুলা রিজন কিন্তু হচ্ছে আয়রন জনিত ঘাটতির কারণে হয়। আয়রন এবং জিঙ্ক রিচ ফুডের খাবারের অভাবে হয়। 2 নম্বর হচ্ছে যদি আমি 5 বছর পর্যন্ত বাচ্চার বলি, 5 বছর বা হচ্ছে 18 পর্যন্ত, তাহলে এই গ্রুপটার যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি বাড়ন্ত বয়স, সুতরাং আমার অনেক বেশি প্রোটিন রিচ ফুড থাকতে হবে, ইয়াস, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকতে হবে, ওমেগা 3, 6, এই এইগুলা। তারপর হচ্ছে যদি অ্যাডোলেসেন্স গার্লস গ্রুপ থাকে, যেটা তাদের যেমন হচ্ছে যখন তাদের পিরিয়ড স্টার্ট হয়ে যায়, তখন তাদের আয়রন জনিত ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। তাহলে এই বয়সী বাচ্চাদেরকে আমার আয়রন রিচ ফুড, ক্যালসিয়াম রিচ ফুডের দরকার। তো এই যে আমি প্রত্যেকটা গ্রুপ বললাম, এবং বয়স্ক মানুষ যদি থাকে, তাহলে কার্বোহাইড্রেট প্লাস ফ্যাট কম খেয়ে আমি যদি তাকে আয়রন, ক্যালসিয়াম, ডি এই রিচ ফুড খাওয়াই, এই প্রত্যেকটা গ্রুপের ভিন্ন ভিন্ন পুষ্টির প্রয়োজনীয়তা অনুযায়ী আসলে ফুড সার্ভ করা দরকার, যে তার প্লেটটা আসলে সার্ভিং সাইজটা কেমন হবে, এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়। তো এই জিনিসগুলা জানাটা আসলে একটা পরিবারের সদস্য হিসেবে যেমন একজন মার দরকার, তেমন একজন বাবার দরকার, ঠিক সেরকম বাসার যেসব সদস্য আছে সবার দরকার। এই হিসেবে আমি বলতে পারি যে আসলে পরিবার কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে পুষ্টি আমি নিশ্চিত করব কি করে, এবং হচ্ছে পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরির জন্য। ম্যামকে অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রামের শুরুতে মানসিনা ম্যামকে পেয়েছিলাম না। আমি মানসিনা ম্যামকে আবার আজকের প্রোগ্রামের বিষয় এবং শুরু কথা রাখার জন্য অনুরোধ করছি। দিবা। ধন্যবাদ নাসিবা, আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে? জি জি। আসসালামু আলাইকুম সবাইকে। নাসিবা, তোমাকে আসসালামু আলাইকুম। শারমিন আপা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি শুরুর কথাটা কি বলবো, মানে আজকের টপিকটা নিয়ে অনেক অনেক ভাবছি। যেদিন থেকে আমরা টপিকটা ফাইনাল করলাম, সেদিন থেকে আসলে ভাবছি যে এটা এত ভাস্ট একটা এরিয়া, এত ভাস্ট একটা কনসেপ্ট, যে এটা নিয়ে আসলে মনে হয় আজকের একটা প্রোগ্রামে আলোচনা করে শেষ করা যাবে না। আই বিলিভ শারমিন আপু আমার সাথে এটা নিয়ে এগ্রি করবেন, নাসিবা তুমি তো করবেই। এই জন্য তারপরেও আমি খুব অপটিমিস্টিক ভাবে বসেছি এখানে, যে আমরা অনেক সুন্দর কিছু নতুন জিনিস কিছু শিখবো। নতুন কোনো প্র্যাকটিস যদি আমরা নতুন করে শেখার সুযোগ হয় এই আলোচনা থেকে, অবশ্যই সেটা আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের, আমার খাদ্যাভ্যাসের মধ্যে ঢোকানোর মতন কোনো নতুন কনসেপ্ট পাই, নতুন কোনো লাইফস্টাইল
ইস্যু পাই আমি সেটাকে অবশ্যই ইনকর্পোরেট করবো আমার লাইফে, এবং শেখার জন্য বসেছি। এবং সবার জন্য, সবার কাছে একটা রিকোয়েস্ট, আমরা এটা একটা খুব ভাইটাল একটা ইস্যু আমাদের জন্য, আমরা ইনশাল্লাহ সেইভাবে আলোচনাগুলো করার চেষ্টা করছি। আমাদের সাথে থাকবেন এবং আপনার জরুরি মতামত, মূল্যবান মতামত আমাদের লাইভের কমেন্ট সেকশনে দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ম্যামকে অনেক ধন্যবাদ। আমি আমাতুল্লাহ শারমিন ম্যামকে যে প্রথম প্রশ্নটা রেখেছিলাম, ম্যাম আমাদেরকে বয়স ভেদে পুষ্টির গুরুত্বটা বুঝিয়েছেন। আসলে বাংলাদেশের বিভিন্ন এরিয়াল যে সমস্যাগুলো, যেমন আমরা রুরাল এরিয়াতে দেখি, গ্রাম এলাকাগুলোতে দেখি যে পুষ্টি নিয়ে মানুষের জ্ঞান না থাকার কারণে কিন্তু ওইখানকার বাচ্চারা, মানে স্পেশালি বাচ্চাদের কথা বলতে চাই, একদম শুরু থেকে লাইফের একদম কি বলে ওইটাকে ফান্ডামেন্টাল স্টেজ থেকে তারা এক ধরনের হীনতাতে ভোগে। এবং এটা এমন একটা পর্যায়ে ধারণ করেছে যে বাবা মা কিংবা পরিবারের অন্য কোনো মানুষ এটাকে রিয়ালাইজ না করেই খুব নর্মাল একটা বিষয় হিসেবে এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে। যে একটা বাচ্চার যে ফান্ডামেন্টাল ইনফ্রাস্ট্রাকচার, তার ব্রেইন থেকে শুরু করে তার বডি পার্টস, তার অর্গান, এই সবকিছু তো পুষ্টির উপরে নির্ভর করে। সে কি খাচ্ছে, সে কি পরিমাণ পুষ্টিগুণ পাচ্ছে তার খাবার দাবার থেকে, এর উপরে তার ব্রেইনের স্ট্রাকচার ডিপেন্ড করে, তার মাইন্ডফুলনেস ডিপেন্ড করে, তার অ্যাক্টিভনেস ডিপেন্ড করে, তার স্ট্যামিনা ডিপেন্ড করে। মানে বাচ্চা থেকে শুরু করে বাবা মা পর্যন্ত প্রত্যেকটা বয়সেই এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। শারমিন ম্যাম, যদি এই বিষয়টা আপনি আরেকটু খুলে বলতেন আমাদেরকে, যে আপনি তো বিভিন্ন কেস ডিল করেন নিউট্রিশনের দিক থেকে, যে বিভিন্ন বয়সে বাংলাদেশের মানুষ আসলে কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, বা আপনি তাদের মধ্যে কি কি মাইনাস পয়েন্ট দেখেন এই বিষয়টা নিয়ে সচেতনতার দিক থেকে? যে এই বিষয়টা মাইন্ডফুলনেস এর সাথে আসলে আমরা এখন অনেক বেশি কতগুলা, আসলে বলতে গেলে অনেক অনেক কথা বলা যায়, বাট হচ্ছে আমি ছোট করে বলার চেষ্টা করতেছি। যেমন হচ্ছে একসময় কিন্তু আমরা মনে করতাম যে আসলে আহ খুব রুরাল এরিয়া, সেসব জায়গায় হয়তো আন্ডার নিউট্রিশন বেশি, ঠিক আছে। কিন্তু এখন যখন আমরা চেম্বার করি তখন আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে একদম পুরো ভালো ফ্যামিলি, যাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো, সেসব বাচ্চাদেরও যথেষ্ট আন্ডার নিউট্রিশন। এগুলোর আমি একদম স্পেসিফিক করে বলতেছি কি কি রিজন, এবং এটা হচ্ছে আমার মোটামুটি ডেটা নিয়ে বলা। হ্যাঁ, আমি যত পেশেন্ট দেখি তাদের ডেটা সংগ্রহ করি, তো ওই ডেটা সেভ করে রেখে আমার পুরা আমি রিজন পার্সেন্টেজ বলতে পারবো। রুরাল এরিয়াতে আসলে আন্ডার নিউট্রিশন তো আছেই, কোভিড পরবর্তী ইকোনমিক ক্রাইসিস, তারপরে বিভিন্ন রিজনে আসলে তাদের ক্যালোরি ইনটেক কম হয়, ঠিক আছে, ক্যালোরি ইনটেক কম হয়, তাদের প্রোটিন ইনটেক কম হয়, এই সব কিছু মিলায় তাদের একটা অপুষ্টির ব্যাপার থেকে যায়। সেসব ক্ষেত্রে তো আসলে একটু ভাস্ট, কিন্তু আগের চেয়ে আসলে একটু উন্নতি হয়েছে। যেটা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন এলাকায় নিউট্রিশনের বিভিন্ন প্রাইমারি হেলথ কেয়ার যে সিস্টেম গুলা চালু হয়েছে, তাতে মোটামুটি বেশিরভাগ মানুষের কাছে এই ইয়েগুলো চলে যায়, ইনফরমেশন গুলা গেছে। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে ওইসব এলাকার মানুষ বেশি জানে, মানে কি খেলে তার আয়রনের ঘাটতি পূরণ হবে, কচুর শাক, লো বাজেটের ভিতরে কিভাবে সে পুষ্টি পাবে, এটা ওই এলাকার মানুষ বা হচ্ছে যারা ইকোনমিক্যালি অত বেশি সলভেন্ট না, তারা জানে। বাট আমি কয়েকটা উদাহরণ বলি। যেমন হচ্ছে যে আপনি যদি অ্যাভেলেবিলিটির জন্য হয়তো তাদের অপুষ্টি, কিন্তু তাদের জানা সমস্যা নাই, ঠিক আছে। তারা কিন্তু জানে যে কচু শাক খেলে, ছোট মাছ খেলে, শিং মাছ খেলে, কাঁচা কলা খেলে তারা আয়রন পাবে। বাট মানে খুবই আনফরচুনেট হচ্ছে যে আমি যখন ঢাকা শহরে পেশেন্ট দেখি, তখন আসলে তারা এগুলো জানেও না, এবং হচ্ছে তারা প্র্যাকটিসও করে না বাসায়। যে হচ্ছে যে বাসায় দেখা যায় যে মাসেও 1-2 দিন শাক রান্না করা হয় না, ঠিক আছে। কোনো কোনো ফ্যামিলি একদম পুরাই এরকম যে বাসাও 1-2 দিন শাক রান্না করা হয় না, শিং মাছ খাওয়ানো হয় না, কাঁচা কলা খাওয়ানো হয় না। তো এই যে ধরেন এগুলো কিন্তু লো বাজেটের ভিতরে, মোটামুটি লো বাজেটের ভিতরে আয়রন রিচ ফুড, বাট তারা কিন্তু খাচ্ছে না বেবিকে। এবং হচ্ছে যে এখন আমি মানে আমাদের আরবান এরিয়ায় কিছু রিজন বলি অপুষ্টির। সেই রিজনটা হচ্ছে রাত রাত জাগা এবং সকালে দেরি করে উঠে নাস্তা করা। বেশিরভাগ বাচ্চারা দেখা যায় রাত 1টা-2টা পর্যন্ত জাগে, এবং হচ্ছে সকালে নাস্তা করে 10টা-11টার সময়। তো এটা একটা অনেক বড় রিজন বাচ্চার অরুচির জন্য এবং অপুষ্টির জন্য। এবং হচ্ছে বাচ্চা যদি খাওয়ার প্রচন্ড অনীহা থাকে, তাহলে এটা একটা রিজন। 2 নম্বর হচ্ছে যে বাচ্চা অনেক বেশি ফাস্ট ফুডে আসক্ত, যে সে সারাদিনে মোটামুটি ফল ফ্রুটস কোনো খায় না,
বা বাসায় হ্যাবিটই নাই যে সকাল 11টার সময় একটা কোনো ফল খাওয়া হয়, বাসার সব ফ্যামিলি মেম্বাররা মিলে খায়, যেটা দেখে একটা বাচ্চা দেখে শিখবে, সেরকম আসলে একটা পরিবেশই নাই। ঠিক আছে, ওই সময় হয়তো সবাই বাসার বাইরে থাকে, অথবা বাসায় থাকলেও তারা হয়তো বিস্কুট, চানাচুর বা একটা কোনো ফাস্ট ফুড আইটেম এই জাতীয় জিনিস খাচ্ছে। খুব যে নিয়ম করে সুন্দর করে কোনো একটা ফল প্ল্যান মাফিক খাচ্ছে, বিষয়টা এরকম না। আর 3 নম্বর রিজন হচ্ছে যে আহ বাচ্চা খেতে চাচ্ছে না, আমিও তাকে বিভিন্ন ভাবে খাওয়ানোর ট্রাই করতেছি। যেমন হচ্ছে এখন কিন্তু আমরা প্রচুর ফিউশন ফুড, আমি বলি ফিউশন ফুড, এটা আমার ধরেন নিজস্ব ভাষা। যেমন হচ্ছে যে আমার বাচ্চা গাজর খেতে চায় না, তাহলে আমি গাজরের হালুয়া বানাই দিতে পারি, আমি কেকের মধ্যে গাজর ইউজ করতে পারি, আমি গাজরের স্যুপ বানাইতে পারি। কিন্তু দেখা যায় আমরা বাচ্চা খাচ্ছে না, আমি ওখানেই স্কিপ করে ফেললাম, আমি আর কোনো এফোর্টস দিলাম না বাচ্চাকে যে সেই গাজরটা আমি কিভাবে খাওয়াইতে পারি। তো এই সব কিছু রিজনে মিলায়ে এখন অপুষ্টির মাত্রা আসলে একটা হিউজ পরিমাণে গেছে। আমরা মোটামুটি আমাদের হাসপাতালে যেসব বাচ্চারা আসে, যে হচ্ছে হয় তাদের ওয়েট বেশি, নয় তাদের ওয়েট কম। কিন্তু এবং হচ্ছে যে আরো খুব একটা ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার জন্য বাচ্চার ওজনও কমে যায়, ক্ষুধা লাগে না, কারণ হচ্ছে তার মেটাবলিজম স্লো হয়ে যায়। ঠিক আছে, আবার ঠিক সেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার কারণে ফাস্টফুড খাওয়ার জন্য বাচ্চার ওজনও বেড়ে যায়, এবং হচ্ছে সেটাও তো একটা অপুষ্টি। হ্যাঁ, অপুষ্টি আসলে দুইটাই, আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন বা ওবেজ, দুইটাকেই আমরা অপুষ্টির মাত্রায় মানে ক্যাটাগরিতে ফেলি। তাহলে দেখেন যে এই যে আমি এতগুলা রিজন বললাম, এই সবগুলা রিজনে যেমন রুরাল এরিয়াতেও হচ্ছে, তেমন আমাদের ঢাকা সিটিতে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে বসেও হচ্ছে আন্ডার নিউট্রিশন। আপু শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছিলাম। আমার এখানে নেটের একটু সমস্যা হয়েছিল। সরি। ম্যামকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদের কাছে অনেকগুলো কেস শেয়ার করেন। আমাদের দর্শকরাও বলছেন যে সম্ভবত ম্যাম আমাদের ব্যাপারে কথা বলছেন। মানে অনেকেই রিলেট করতে পারছেন আরকি কেসগুলোর সাথে। যেটা আমি একটু মারিয়া ম্যামের কাছে জিজ্ঞেস করতে চাই যে পরিবারের যে পুষ্টি বা পুষ্টির ক্ষেত্রে যে খাবার-দাবারের প্ল্যানিংটা এটা মূলত তো পরিবারের আ মানে আপনারা করেন। তো আপনারা এই বিষয়টাতে আসলে কি, কি বিষয় মাথায় রাখেন বা এই বিষয়টাতে কি, কি বিষয়ে মনোযোগ দেওয়া উচিত? কি, কি বিষয়ে খেয়াল করা উচিত? এটা যদি আপনি একটু শেয়ার করতেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? মারিয়া ম্যাম শুনতে পাচ্ছেন? নাসিবা আমাকে জিজ্ঞেস করলে? হ্যাঁ, হ্যাঁ, মারিয়া ম্যামকে জিজ্ঞেস করছি। আবার একটু বলো তাহলে। আমি আসলে আজকে আ আমাদের কি বাংলাদেশের ওয়েদারটা খারাপ দেখে নাকি খুব মনে হচ্ছে যেন শুনতে দেরি হচ্ছে। সরি। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন শোনা আচ্ছা। যাচ্ছে। যেটা আমি একটু জিজ্ঞেস করছিলাম যে শারমিন ম্যাম তো আমাদের সাথে বিভিন্ন কেস শেয়ার করলেন যে পরিবারের সচেতনতা হোক, বাচ্চাদের খাবার-দাবার হোক, তাদের বিভিন্ন সমস্যার কথা হোক। তো পরিবারের পুষ্টির যেই প্ল্যানিংটা, খাবার-দাবারের প্ল্যানিংটা তো মূলত আপনারা করেন। তো এইটা করার ক্ষেত্রে আপনারা কি, কি বিষয় খেয়াল করেন বা কি, কি বিষয়ে আপনারা একটু উম আ চিন্তা করেন যে এই বিষয়গুলো খেয়াল করা উচিত? যদি আপনি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন প্লিজ। তানিয়া ম্যামের নেটের সম্ভবত একটু সমস্যা হচ্ছে। শারমিন ম্যাম আপনি যদি একটু এই কোয়েশ্চেনটা নোট করতেন প্লিজ যে আপনি আচ্ছা, আমি মেইন কিছু এর আগে একটা কোশ্চেন আসলে একটু করছিলেন, আমি ওইটা একটু বলি, ওইটা বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ওটা ইয়া হয়ে গেছে। সেটা হচ্ছে যে আসলে হুম, খাবারের সাথে মেন্টাল হেলথটা কতখানি রিলেটেড। হুম, এখন আমি যখন এটা বলবো, এটা খুব সুন্দর রিলেট করতে পারবে দর্শক আমার সাথে। সেটা হচ্ছে যে আসলে অপুষ্টির কারণে কতগুলা সাইকোলজিক্যাল ইস্যু হয়ে থাকে। কেমন? যেমন হচ্ছে যে B12 হচ্ছে আমাদের নার্ভের জন্য খুব দরকার। প্লাস হচ্ছে সমস্ত ভিটামিন মিনারেলস, যেমন হচ্ছে আমরা যদি সোডিয়াম রিচ ফুড খাই, আমি এগুলা বললে এখন দর্শকরা খুবই ভালো বুঝতে পারবেন যে কেন আসলে আমরা ফাস্ট ফুড বা বিভিন্ন রকম প্রসেস ফুডকে নিষেধ করছি বারবার। সেটা হচ্ছে সোডিয়াম রিচ ফুড কোনগুলা? সোডিয়াম রিচ ফুড হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সোডিয়াম রিচ ফুড হচ্ছে পাউরুটি, ইস্টের তৈরি খাবার, সোডিয়াম রিচ ফুড হচ্ছে আহ, যত রকম ফ্রাই আছে, চিকেন ফ্রাই,
মানে আমরা ফ্রাইড আইটেম যা যা খেয়ে থাকি, চাইনিজ আইটেম হচ্ছে সোডিয়াম রিচ ফুড। তাহলে দেখেন মোটামুটি আমরা বাইরে যা যা খাই সবগুলো প্রচুর সোডিয়াম হাই। এখন ছোটবেলা এবং প্লাস হচ্ছে স্পাইসি নুডলস বা হচ্ছে নুডলস আমরা যে মশলাটা ইউজ করি সেটার মধ্যে সোডিয়াম হাই। এখন এই যে আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে, আমার সাথে এখন দর্শক রিলেট করতে পারবেন কেন, আমি মোটামুটি যত হিস্ট্রি নেই বাচ্চাকে 6 মাস পরে থেকেই নুডলস খাওয়াই। সকালে ঘুম থেকে উঠে নুডলস, বিকালে নুডলস, যেহেতু এটা শর্ট টাইমের মধ্যে করা যায়, খুব ফাস্ট ফাস্ট এবং বাচ্চাও পছন্দ করে। যখন এই সোডিয়াম রিচ ফুড বাচ্চাদেরকে দেওয়া হয় তখন হচ্ছে তার স্ট্রেস রিলিজিং হরমোন গুলা বেশি নিঃসরণ হয়, যার ফলে বাচ্চা প্রচুর হাইপার থাকে এবং বাচ্চার ঘুম কমে যায়। আপনি এখন এগুলো রিলেট করতে পারবেন যে আমাদের বাচ্চারা কিন্তু শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায় না, তারা অনেক ডিলে করে ঘুমায়। রাতে বেলা ঘুম কমে যাচ্ছে বাচ্চাদের, যে আপনি শোয়াইছেন তারপরেও দেখা যাচ্ছে সে 1-1.5 ঘন্টা জেগে আছে, ঘুমাচ্ছে না। সারাদিন সে তার খুব মেজাজ খিটখিটা, ঠিক আছে, এবং হচ্ছে তার ঘুম কম, তার মেজাজ খিটখিটা, তার খাওয়ার অরুচি, এবং হচ্ছে খুব এখন সারপ্রাইজিংলি যেটা সবচেয়ে বাজে রিপোর্ট আমি পাইছি সেটা হচ্ছে যে 18 বছরের নিচের বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চাদের প্রেশার হাই, 100/200, 150/100। তো এটা আসলে খুবই মানে এইখানে দেখেন মেন্টাল হেলথটা কতখানি রিলেটেড, যে আমার বাচ্চা অস্থির থাকবে, আমার বাচ্চা কনসেন্ট্রেশন কম হবে, আমার বাচ্চা হাইপার হবে, আমার বাচ্চা জিদ করবে, আমার বাচ্চা মানে কোনো যখনই ক্ষুধা লাগবে তখন সে এই সোডিয়াম রিচ ফুড খেলে বারবার ক্ষুধা লাগে এবং হচ্ছে কার্বোহাইড্রেট জিনিসের ক্রেভিংস বেড়ে যায়, তখন সে প্রচুর মিষ্টি খেতে চাইবে, কার্বোহাইড্রেট খেতে চাইবে, তখন তার ডায়াবেটিস হবে। এবং হচ্ছে যে এই যে B12 এর অভাবে নার্ভের যে সমস্যাটা হয় ওটার জন্য কিন্তু বাচ্চাদের ঘুম কম হয়, বা হচ্ছে আমরা এখন যেটা বলি যে মানে সাইকোলজিক্যাল আনস্টেবিলিটি দেখা দেয়। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলি, সেটা হচ্ছে যে আমি একটা বাসায় গেছি, ওই বাচ্চার বয়স হচ্ছে, বাচ্চাটা ক্লাস 3-4-এ পড়ে। তো বাচ্চাটা হচ্ছে বাবা মা ওয়েট বেশি দেখে বাচ্চাকে কি করছে, ভাত রুটি সব অফ করে দিচ্ছে। এখন আমরা হচ্ছে ভাত রুটি, কার্বোহাইড্রেট হচ্ছে সুখের হরমোনকে নিঃসরণ বাড়ায়, ঠিক আছে। তো এখন যখন কার্বোহাইড্রেট, সে সব টাইপ কার্বোহাইড্রেটটাকে অফ করে দিচ্ছে, তখন তো তার সুখের হরমোন নিঃসরণ কমে যাবে, তখন তার প্লাস সে সোডিয়াম রিচ ফুড ছোট থেকে খেয়ে অভ্যস্ত, প্লাস সে এখনো খাচ্ছে, যার কারণে দেখা যায় কি যে আমি যখন কার্বোহাইড্রেটকে অফ করে দিই তখন এই B12 এর ঘাটতি হয়, ঠিক আছে। প্লাস হচ্ছে যে সুখের হরমোন গুলা নিঃসরণ কমে যায়, তখন বাচ্চাটা ডিপ্রেশনে পড়ে। এই জন্য কার্বোহাইড্রেট টোটালি অফ করে দিলে সাধারণত ডিপ্রেশনের পেশেন্ট বেড়ে যায়, ঠিক আছে। এটা সাইকিয়াট্রিস্ট তারাও এখন আমাদের সাথে একমত, এবং তারাও বলে যে সব কার্বোহাইড্রেট বাদ না দিয়ে দিতে। এই জন্য আসলে আমি যদি মানে হুট করে কোন একটা পুষ্টি উপাদানকে একদম বাদ দিয়ে দেই, যে আমি টোটালি ওটা খাচ্ছি না, তাহলে কিন্তু এগুলো ক্ষেত্রে প্রবলেম হবে। সুতরাং এগুলো আপনার আমাদেরকে জেনে শুনে, এই যে আমি বললাম যে সচেতনতাটা কতখানি ইম্পর্টেন্ট, যে ইউটিউব দেখেই বা যে কোনো কিছু দেখেই আমি হুট করে কোন বয়সের জন্য প্রযোজ্য, কার জন্য প্রযোজ্য, কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো আসলে খুব সচেতনতার ব্যাপার। এবং সেটার বিপরীতে কিন্তু বাচ্চার অনেক বেশি মেন্টাল হেলথের ক্ষতি হয়ে থাকে। এবং আমরা এখন যেটা দেখি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, যেহেতু সবাই এসি ইউজ করে, বাচ্চারা আলোতে বেশি যায় না, সকালে দেরি করে ঘুম থেকে উঠে রোদ লাগে না গায়ে, পর্দা টেনে রাখে, এসি ইউজ করে, তাদের ভিটামিন ডি এর লেভেল অনেক কম। আমি যদি বলি যে ঢাকা শহরে এখন 95-এর উপরে, 95% উপরে ডি ডেফিসিয়েন্সি, এবং এই ডি ডেফিসিয়েন্সি কিন্তু ডিপ্রেশনের অনেক বড় কারণ। আপনি যদি অ্যাডোলেসেন্স গ্রুপকে, একটা হিউজ অ্যাডোলেসেন্স গ্রুপের উপর জরিপ করে দেখেন বা কথা বলে দেখেন, দেখবেন ওরা ডিপ্রেসড, ওদের রাতে ঘুম হয় না সোডিয়াম হাইয়ের জন্য, ওদের ভিটামিন ডি এর অভাবে তারা ডিপ্রেশনে ভুগতেছে। তাহলে চিন্তা করেন মেন্টাল হেলথটা আসলে পুষ্টির সাথে কতখানি রিলেটেড। সেটাই, সেটাই। মারিয়া ম্যামকে যেটা আমি একটু প্রশ্ন করতে চাই, এই শারমিন ম্যামের দেওয়া ইনফরমেশনের সাথে রিলেটেড, যে আমরা তো কিছু গতানুগতিক আমাদের ট্রেডিশনের কথা বললাম, যে সবাই ফাস্ট ফুডের সাথে খুব বেশি কানেক্টেড, কিংবা এই যে পুষ্টি
পুষ্টি গুণগুলোকে না জেনেই বিভিন্ন খাবার আমরা খাওয়ার কারণে আমাদের মধ্যে আমাদের মেন্টাল হেলথ যেভাবে এফেক্টেড হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা হইলো। তো এই গতানুগতিক ফুড কালচার থেকে আমরা আসলে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি বা এটা করার জন্য আমাদের আসলে কি কি করণীয়, যদি এই বিষয়টা আপনি একটু শেয়ার করতেন মারিয়া ম্যাম প্লিজ। ধন্যবাদ নাসিবা। এটা আসলে শারমিন আপু খুব মারাত্মক মারাত্মক কিছু ইনফরমেশন দিচ্ছিলেন না। আমরা সবাই আমি জানি না তোমার কাছে কেমন লেগেছে, বিশেষ করে সোডিয়াম রিচ খাবারগুলো যেভাবে আমরা নিচ্ছি এটার ব্যাপারে যে ইনফরমেশনটা পেলাম, এটা শোনার পরে তোমার এই প্রশ্নটার উত্তরটাও খুব সিরিয়াস একটা অ্যান্সার। এখানে আসলে এই নলেজ গুলো, এটা যেমন ঠিক যে আমাদের খাদ্যাভ্যাসে আমাদের লাইফস্টাইলে আমরা অনেকগুলো চেঞ্জ এনেছি, অনেক আনহেলদি প্র্যাকটিসেস আছে, আবার এটাও ঠিক যে আমরা কিন্তু এখন চাইলে অন্য যে কোনো সময়ের থেকে বেশি নলেজ নেওয়ার মতন সোর্সেস আমাদের চারপাশে আছে। আমরা ইজিলি চাইলেই জানতে পারছি যে আমার কাছে আমার বাচ্চার জন্য কোনটা হেলদি না। এবং এই কারণে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, তারপরে পারিবারিকভাবে, তারপরে সামাজিকভাবে একটা ভালো খাবারের অভ্যেসকে, একটা ভালো হেলদি লাইফস্টাইলকে ইনকর্পোরেট করতে হলে নিজেদের জীবনে আমি বলবো সবচাইতে জরুরি যেটা দরকার সেটা হচ্ছে নলেজ। আমার জ্ঞানটা থাকা দরকার। হ্যাঁ, আমি একটা কেউ পার্সোনালি নিবেন না আশা করি, আমি একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি যখন ভালো জামা কাপড় পরতে পছন্দ করছি, আমি খুব সুন্দর করে সেজে গুজে থাকতে পছন্দ করি, আমি কোনো ফ্যামিলি প্রোগ্রাম মারিয়া ম্যামের নেট কি আবার প্রবলেম হইলো নাকি আমি শুনতে পাচ্ছি না কথা? আপুর নেটে প্রবলেম হচ্ছে মেবি। ভালো অভ্যেসগুলোকে ভালোভাবে সুন্দর দেখা, নিজেকে প্রেজেন্ট করতে হবে। ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু এখন চাইলে ভালো খাবারের অভ্যেসগুলো ইজিলি আমরা অনেক নলেজ সোর্স থেকে আমরা নিজেদেরকে এডুকেট করতে পারি। সেজন্য আমার কাছে মনে হয় এটা দিস শুড বি দ্য টপ হ্যাবিট, যে আমরা নিজেদেরকে এডুকেট করব। হ্যাঁ, এই যে যেমন ধরেন আজকে আমি নতুন বিষয়টা জানলাম যে আমি সোডিয়াম রিচ খাবার খেলে পরে আমার এবং আমার বাচ্চাদের কি কি ক্ষতি হচ্ছে। আমার ভিটামিন ডি ঠিক মতো আমার শরীরে না কনজিউম করলে পরে আমার আর আমার বাচ্চার, আমার পরিবারের মানুষদের কি কি ক্ষতি হচ্ছে। এই জিনিসটা জানার পরে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমাদের দেশে দেখবেন, এটা আমি জানি না শারমিন আপু আমার সাথে এগ্রি করবেন কিনা, আমাদের দেশে আমরা একটা বড় পার্সেন্টেজ মানুষ আমরা এই ভালো জিনিসগুলো জানার সাথে সাথে বলি কি যে আমরা আরে 2 দিনের জন্য আসছি, আমরা খেয়ে খেয়ে মারা যাব, দরকার নাই, এত কিছু করতে পারবো না, এত কঠিন জিনিস করতে পারবো না, এত কঠিন কাজ করতে পারবো না। অথচ আমরা আমাদের জীবনটাকে আমি যত কঠিন ভাবছি তার চাইতে আরো অনেক কঠিন ভাবে জীবনটাকে একটা দুঃসহ অসুখ বা দুঃসহ একটা শেষের দিকে নিয়ে যাই। তাই না? কত আর্লি বয়সে আমার ইনসুলিন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে, কত আর্লি বয়সে আমার হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, কত আর্লি বয়সে আমার কিডনিকে আমি এফেক্ট করে ফেলছি। তো ওগুলোকে আমার কাছে সহজ মনে হয়, কিন্তু কাউকে একটু ভালো কিছু খেতে বললে, কাউকে একটু হোমমেড খাবারে অভ্যস্ত হতে বললে তারা মনে করে যে না না, এত ভালো জিনিস, এত সময় নাই, ওগুলা কথা শুনতেই ভালো লাগে, করতে ভালো লাগে না। তো ওইটা আমার কাছে মনে হয় এটা আমাদের জ্ঞানের অভাবের জন্যই আমরা করি, আমরা শর্টকাট জিনিস পছন্দ করি। এই জন্য তো সেজন্য আমি এটা শুরুতেই এটা বলেছি যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পুরো আমরা একাডেমিক পড়ালেখা নিয়ে করা উচিত, ভালো নিউট্রিশনের উপরে, ভালো লাইফস্টাইলের উপরে একাডেমিক পড়ালেখা করা উচিত। এবং এরপরে যেটা করা উচিত সেটা হচ্ছে সেইটাকে ফ্যামিলির একটা মোটো বানিয়ে ফেলা, নিজেদের এক্সটেন্ডেড ফ্যামিলি গুলোকেও এই কথাটা প্রচার করা। তাই না? একটা 100% আনহেলদি একটা ড্রিঙ্ক, এই যে আমরা যে সমস্ত সফট ড্রিঙ্ক, ফিজি ড্রিঙ্ক গুলো খাচ্ছি, কোকা কোলা হোক, একটা জুস হোক, একটা যে কোনো রকমের একটা ড্রিঙ্ক, কি পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে নিয়ে আসে, তার থেকে কত গুণ বেশি ভালো জিনিসগুলোর আমাদের প্রচার করা উচিত। তাই না? সুতরাং এটাকে আমাদের একটা ফ্যামিলি মোটো বানাতে হবে যে হ্যাঁ, আমরা তো এটা খাবো না, খাবোই না, আমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি গুলোকে, আমাদের প্রিয় বন্ধু বান্ধবদেরকে, প্রিয় পরিবারকে, আরো বোনের ফ্যামিলিকে, ভাইয়ের ফ্যামিলিকে, শ্বশুরবাড়ির ননদের ফ্যামিলিকে, দেবরের ফ্যামিলিকে, পাশের প্রতিবেশীকে, সবাইকে আমরা এগুলো বলবো যে হ্যাঁ, আমরা
এই জিনিসটা খাই না আমাদের বাসায়, আপনারা যদি কখনো আমাদের জন্য নিয়ে আসেন তাহলে এই জিনিসগুলো আনবেন না। এইভাবে একটা পারিবারিক এবং সামাজিক একটা কালচার এস্টাবলিশ করা। প্রথমে বলেছি নিজেদেরকে এডুকেট করা, তারপরে বলেছি একটা কালচার এস্টাবলিশ করা এবং কিছু কিছু প্রিন্সিপালে অভ্যস্ত হওয়া। বাচ্চাদেরকে মোটিভেট করা অনেক কঠিন একটা কাজ, কিন্তু যদি আমি পারিবারিকভাবে সেটার জন্য সবাই মিলে করি অবশ্যই এটা সম্ভব হবে। আমার বাচ্চাটাও যেন খুব কনফিডেন্টলি এবং প্রাইড নিয়ে বলতে পারে যে না, আমরা এই এই জিনিসটা খাই না, এর বদলে আমরা ওইটা খাই। হ্যাঁ, এরকম যেন না হয় আমি খুব দ্রুত কম্প্রোমাইজ করে ফেলছি। আমি গতকালকে রাতে সিদ্ধান্ত নিলাম আমরা আর ফিজি ড্রিঙ্ক খাবো না, আগামী 2-3 দিন পরেই একটা ফ্যামিলি মিটিং এ, ফ্যামিলি গ্যাদারিং এ গিয়ে আমার বাচ্চা দেখছে যে আমি বলছি আচ্ছা আজকে একটু খাই, কিছু হবে না। এই যে প্রিন্সিপালের জায়গায় কম্প্রোমাইজ করে ফেলা, এটাও কিন্তু আমি নিজেকে খারাপভাবে এডুকেট করছি এবং একটা এক্সাম। আপু মেবি নেটে প্রবলেম। আমার বারবার নেটে প্রবলেম সম্ভবত। হচ্ছে, আমারও হচ্ছে। ইয়ার পড়া শেষ পর্যন্ত কতটুকু শোনা গেল জানি না। এখন শুনতে পাচ্ছি ম্যাম, আপনি কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, না আমি শেষ করেছি না, যে আমি এই যে 3টা কথা বলেছিলাম, একটা হচ্ছে নিজেদেরকে এডুকেট করা, দ্বিতীয়টা বলেছি যে কনস্ট্রাকটিভ ভাবে এগিয়ে যাওয়া, যে আমরা যে অভ্যেসগুলো একটু একটু করে আমাদের পরিবারে নিচ্ছি, যে আমরা কোনো আম, আম, কি বলে ডেড ফুড খাবো না, আমরা কোনো অনেক রকম হতে পারে না, এটার তো আসলে যার যার যে যে পরিবার যেভাবে যেভাবে আস্তে আস্তে করে অ্যাডভান্স করবে। যেমন আমরা আগামী 6 মাস কোনো ফেজিলিটি খাবো না, আমরা আগামী 3 মাস কোনো প্যাকেট খাবার বা প্রসেসড ফুড খাবো না। এইভাবে যে প্রিন্সিপাল গুলো আমরা আমাদের পরিবারে ঠিক করব, সেগুলোতে গ্রাজুয়ালি একটু একটু করে অ্যাডভান্স না হয়ে যাওয়া এবং কম্প্রোমাইজ না করা। না, একটু আগে যেটা বলছিলাম যে অনেক সময় আমরা কম্প্রোমাইজ করে ফেলি, অনেক সময় আমরা জানি খারাপ কিন্তু তারপরে খেয়ে ফেলি, আবার বলি কালকে থেকে খাবো না। এইভাবে যেন এই অভ্যেসগুলো আমাদের বাচ্চাদের সামনে এক্সাম্পল সেট করা। এবং সর্বশেষ যেটা বলেছি সেটা হচ্ছে যে এটার সাথে লেগে থাকা এবং বাচ্চাদেরকে নিজেদেরকে ভালো খাবার দিয়ে রিওয়ার্ড করা, মোটিভেট করা, যেটা যেটা আমরা ইচ্ছা করলে করতে পারি। আমাদের দেশে উল্টা কালচারটাই বরং বেশি, যে আমি যখন আমার বাচ্চা একটা ভালো জিনিস করছে আমি এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছি, আমার বাসায় একটা সুখবর হচ্ছে এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছি। কিন্তু আমি জানি না বাকিরা যারা আজকে আমাদেরকে শুনছেন কত বেশি কষ্ট পাবেন এই কথাটা শুনে। বাজারে যে কোনো ভালো দোকান থেকে কেনা 1 প্যাকেট 1 কেজি মিষ্টির চেয়ে ক্ষতিকারক আর কোনো খাবার আছে কিনা, মানে এটা সবাই জানে কি পরিমাণের হার্মফুল খাবার এগুলো। সুতরাং এই প্র্যাকটিস গুলো চেঞ্জ করার জন্য লেগে থাকা, এটাও একটা আন্দোলন। এই আন্দোলনে সবাই মিলে একসাথে থাকা, এটা আমার মনে হয় এতে করে আমরা আমাদের এই বাজে অভ্যাসগুলো থেকে বের হয়ে আসতে পারবো একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের দর্শকরা আজকে মাশাআল্লাহ কমেন্ট বক্সে অনেক অ্যাক্টিভ। দর্শকদেরকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই। এবং যাদের কাছে আমাদের আজকের প্রোগ্রামের টপিকটাকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারা আমাদের প্রোগ্রামটা শেয়ার করতে ভুলবেন না। কারণ আমার কাছে মনে হয় যে আমরা এই পর্যন্ত যতগুলো টপিক নিয়ে কথা বলেছি মনোসংলাপে, ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথকে আমরা অনেক সময় রিলেটেড প্রোগ্রাম করেছি, কিন্তু খাবার দাবার মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে মেন্টাল হেলথকে একসাথে করে এটা আমাদের হয়তো ফার্স্ট অথবা সেকেন্ড প্রোগ্রাম। তো এইটা আরো যত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো, আমরা আমাদের মনে হয় যে দর্শকরা তত বেশি উপকৃত হবেন। শারমিন ম্যামের কাছে আমি যে প্রশ্নটা একটু রাখতে চাই যে আমাদের দেশে হচ্ছে একজন নর্মাল ডাক্তার কিংবা একজন নর্মাল সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট কে আমরা যেভাবে দেখি তার থেকে নিউট্রিশনিস্ট লাইনটা একটু ডিফারেন্ট। আপনি যদি আপনার প্রফেশনটা আমাদেরকে একটু বুঝাতেন যে আমাদের কেন একজন নিউট্রিশনিস্টের কাছে যাওয়া দরকার, কিংবা গেলে আমরা আসলে কি কিভাবে উপকৃত হব, মানে আপনার ব্র্যান্ডিংটা যদি একটু করতেন প্লিজ। আচ্ছা, আমি যদিও কথার মাঝখানে আসলে আজকে অনেক বলে ফেলছি যে আসলে ডায়েট কত ইম্পর্টেন্ট, লাইফস্টাইল কত ইম্পর্টেন্ট এবং কাউন্সিলিং কত ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আমাদের দেশের খুবই কমন একটা ধারণা, মানে যেভাবে আসলে আমাদের প্রফেশনটাকে সবাই দেখে যে ডায়েটিশিয়ান মানে কি, সে হচ্ছে ওজন কমাবে, ওকে, খুব কম খাবার দিবে এবং ওজন কমে যাবে, এবং ওজনটা খুব ড্রাস্টিক ওয়েতে একটু আপনার কথার সাথে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই যে কমবে। ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা হ্যাঁ, সম্ভবত অনেক দর্শকেরও পার্থক্য মাথায় একটা আছে। প্রশ্ন।
জি। পার্থক্য আছে। এক হচ্ছে যে আমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। এক হচ্ছে যে এই প্রফেশনে আসলে আসা উচিত। হ্যাঁ, এই প্রফেশনে ফুড অ্যান্ড নিউট্রিশন পড়লে আসা যায়। আমি খুব খেয়াল করে দেখছি, বা আমরা যখন এই প্রফেশনে আসছি তখন কিন্তু এই প্রফেশনের কোনো ফিউচার ছিল না। হ্যাঁ, ফিউচার ছিল না বলতে আসলে অ্যাজ এ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট হিসেবে ফিউচার কম ছিল। তো যখন আমরা হুম, হুম। পড়ছি তখন মোটামুটি সবাই কেউই ভ্যালু দেয় নাই, এবং অনেকেই এমনকি আমার বাবা মাও মন খারাপ করছিল যে আমি কেন ডাক্তারিতে চান্স পাই নাই, আমি ফুড অ্যান্ড নিউট্রিশনে ভর্তি হইলাম। তো হচ্ছে যে ফুড অ্যান্ড নিউট্রিশন পড়া উচিত, এবং ফুড অ্যান্ড নিউট্রিশনের দুইটা পার্ট আছে। এখানে জবের তিনটা সাইড আছে। একটা হচ্ছে আপনি রিসার্চার হিসেবে বিভিন্ন এনজিও তে জব করতে পারেন, রিসার্চার হিসেবে হেলথ রিসার্চার। আপনি ইউএনডিপি, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন কেয়ার, অনেকগুলো আছে। এটা হচ্ছে খুব একটা ভালো পার্ট যে আমরা আসলে মেয়ে হিসেবে তো এই প্রফেশনটাকে সুন্দর করে করা যায় বা পড়ালেখা করা যায়। দুই নম্বর হচ্ছে যে ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টের মধ্যে আসলে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে একজন নিউট্রিশনিস্ট রিসার্চার হতে পারে, একজন নিউট্রিশনিস্ট হুম, হুম। কাউন্সিলর হতে পারে, যে সে কোনো কাউন্সিলিং করে, বা হচ্ছে যে কোনো এনজিওর জন্য সে কনসালটেশন হিসেবে কাজ করে, এরকম হতে পারে। কিন্তু ডায়েটিশিয়ান আসলে যে হচ্ছে শুধুমাত্র হাসপাতাল রিলেটেড, মানে যদি সে হাসপাতাল রিলেটেড পেশেন্ট দেখে এবং ডায়েট দেয়, ঠিক আছে। তো এখানে আসলে আমি এখানে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বলি, সেটা হচ্ছে যে আহ, অনেকে মনে করে কি যে যে কেউই ডায়েট দিতে পারে, যে আমি যে কেউ ইউটিউব দেখে ওয়েট কমাই ফেলছে সেও ডায়েট দিচ্ছে, যে হচ্ছে উম, উম, হয়তো এই বিষয়ে এই সাবজেক্টে তার পড়ালেখা নাই, সে হচ্ছে কোনো ফিটনেস সেন্টার, কোনো হুম, হুম। সেসব জায়গাও ডায়েট দিচ্ছে। কিন্তু আসলে এই ডায়েটের কিন্তু কিছু সায়েন্টিফিক রুলস আছে, ঠিক আছে। যে আমি প্রত্যেকটা যেই মানে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পরিমাণ আছে, তার নিচে নামা যায় না, ঠিক আছে। এগুলো তখন ভবিষ্যতে মানে আপনার ফিউচারে হেলথের জন্য খুবই ব্যাড কিছু ইম্প্যাক্ট ফেলবে। আমি যেরকম সেরকম করে হুম, ওয়েট কমায় ফেলতে পারি না। খুব কম খাবার খেয়ে ওয়েট কমালে কিন্তু প্রবলেম হয়, কারণ হচ্ছে তার মেটাবলিজম স্লো হয়ে যাবে। হেলদি ওয়ে হচ্ছে মেটাবলিজম ফাস্ট করতে হবে, বাট নিউট্রিশন খাবার দিতে হবে। কিন্তু যখন এই বিষয়ে যারা পড়ালেখা করে নাই তারা যখন ডায়েট গুলো দেওয়া স্টার্ট করে, তখন কিন্তু এই প্রবলেম গুলো হয়, যে সে তো না জেনেই একজন মানুষের মানে ব্যাকগ্রাউন্ড না জেনেই করতেছে। এবং আমরা কিন্তু কিছু ব্লাড টেস্ট করে নেই একজন মানুষকে হাঁটতে বলার আগে, ডায়েট করতে দেওয়ার আগে। যেমন কিছু ইনফরমেশন বলি, একটা মানুষের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি, সে যদি রানার মেশিন ইউজ করে, অটো রানার মেশিন ইউজ করে, তাহলে তার হাঁটুর হাড় ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। হুম। তারপর হচ্ছে যে যদি বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমি তাকে খুব ড্রাস্টিক ডায়েট দিলে কিন্তু সে মাথা ঘুরে পড়ে যায়, ঠিক আছে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে তার একরকম ডায়েট, যদি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে যে তার বিটা থ্যালাসেমিয়া আছে বা এরকম, তাহলে তার একরকম ডায়েট। এই যে সায়েন্টিফিক ব্যাপারগুলো না জেনেই যখন ডায়েট দিবে, তাহলে এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। তো অ্যাজ এ প্রফেশনালিস্ট, মানে প্রফেশনালের দিক থেকে আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আহ, একজন ডায়েটিশিয়ান আসলে অনেক বড় ভূমিকা রাখে আপনাকে সঠিক ডায়েট দেওয়ার, এবং কোন বয়সে কোন ডায়েট লাগবে এটার একটা চার্ট আসলে সব বয়সী মানুষের দরকার, শুধু ওজন কমানো অথবা বাড়ানোর জন্য না, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় একটা সচেতনতা, যে আমি প্রত্যেকটা, আমি এজ লিমিটটা বলেই দিই, যেমন হচ্ছে যে 6 মাস বয়স থেকে 2 বছর পর্যন্ত আপনার বাচ্চাকে একবার ডায়েটিশিয়ান দেখানো উচিত। 5 বছর থেকে 18 বছর পর্যন্ত বাচ্চার একটা ডায়েট নেওয়া উচিত। 18 বছর থেকে 30 পর্যন্ত একটা ডায়েট নেওয়া উচিত। 30 থেকে 40 এবং প্লাস, তারপরে এবং 50 ক্রস করলে আর একটা ডায়েট নেওয়া উচিত। আমরা কিন্তু এই জিনিসগুলো জানি না, যে একজন ডায়েটিশিয়ানের কাছে যে আমরা কখন ডায়েট নিব, ঠিক আছে। সব ধরনের সব বয়সী মানুষের জন্য কিন্তু ডায়েট, অ্যাকচুয়াল ডায়েট খুব ইম্পর্টেন্ট, যেটা তাকে হেলদি রাখতে সাহায্য করবে, তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ, তার বিভিন্ন ধরনের মিনারেলস এর ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। যদি আমরা এগুলা করি তাহলে কিন্তু আমাদের যেই রোগগুলো হয়ে থাকে সেগুলোর পার্সেন্টেজ কমে আসে। যেমন হচ্ছে যে আমি যদি ক্যালসিয়াম, ডি এবং ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই মিনারেলস গুলা প্লাস এই পুষ্টি উপাদানগুলো যদি ঠিক মতো গ্রহণ করি, তাহলে আমার হাড় ফাঁকা হয়ে যাওয়া,
হাড় নরম হয়ে যাওয়া, অস্টিওপোরোসিস, এগুলোর পার্সেন্টেজ অনেক কমে যাবে, যেটা আমাদের বাংলাদেশে অনেক হাই। আমাদের প্রত্যেকের দেখবেন মাদের কি হয়, 40 বছর পার হলে অথবা 50 বছর পার হলে তারা আর হাঁটু ভেঙে বসতে পারে না, নামাজ পড়তে পারে না। এগুলোর তখন অনেক রেঞ্জ কমে যাবে, দেখা যাবে যে রেশিও অনেক কমে যাবে, পার্সেন্টেজ কমে যাবে, আরো বেশি বয়স পর্যন্ত তারা ভালো থাকতে পারবে। এই জিনিসগুলোর জন্য আসলে একজন ডায়েটিশিয়ানকে দেখানো এবং ডায়েট নেওয়াটা খুবই জরুরি। 2 নম্বর হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় যাতে অপুষ্টি না হয়, যে আমার ওয়েট বাড়বে না, বাট আমার বাচ্চার ওয়েট এবং পুষ্টি ঠিক থাকবে। এই বিষয়টাকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। এবং 6 মাস থেকে, আমাদের দেশে এখন 6 মাস থেকে 2 বছরই বাচ্চাদের যে পরিমাণ আনহেলদি লাইফস্টাইল এবং খাবার, মানে আপনারা যদি এখন আমি ডিটেলস বলি আপনারাও চমকে যাবেন আমরা যখন পেশেন্ট দেখি। তো আসলে আমার কাছে মনে হয় যে অন্তত কখনো যদি নাও যান, যেতে কষ্ট হয় বা ইয়ে হয়, তাহলে অন্তত আপনারা 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চা এবং আমাদের মাদের বা মহিলাদের 40 বছর হওয়ার আগেই বা 40 বছর হওয়ার সাথে সাথে একজন ডায়েটিশিয়ান অবশ্যই দেখানো উচিত। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। মারিয়া ম্যাম, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাদের কথা ক্লিয়ারলি? আর এখান থেকে কি কোনো বাজে সাউন্ড যাচ্ছে কিনা? না না, এখানে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো সমস্যা নাই। যেটা সেটটা চেঞ্জ শারমিন ম্যাম করলাম। জি, শারমিন ম্যাম আপনার প্রফেশনের সম্পর্কে আমাদেরকে ধারণা দিলেন এই টাইমটার মধ্যে। যেটা একটু মারিয়া ম্যামকে আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা হচ্ছে এখানে ন্যাচারাল লিভিং কে প্রমোট করছি, যেটা আপনাদের কথার মধ্যে বারবার এসেছে যে প্রসেসড ফুড কিংবা প্যাকেটাইজড ফুড কিংবা একটা রেডি ফুড না খেয়ে আমরা যেন বাসার খাবার দাবার গুলোকে খাওয়া দাওয়া করি কিংবা ওইভাবে মেনটেন করি। তো এটা আসলে এই ন্যাচারাল লিভিংটার মধ্যে আর কি কি বিষয় আছে? ন্যাচারাল লিভিং যদি একটা কনসেপ্ট হয়, এই কনসেপ্টটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন please। যেমন রাখতে একটা পারি। কথা আছে না যে আপনি যা খাবেন আপনি আসলে তাই, আপনি যা খান আপনি তাই। এই কথাটা আসলে কতটুকু সঠিক কিংবা কতটুকু মানুষের বোঝা উচিত? Please। আসলে একটা বিষয় মনে হয় শুরুতে আমার বলার দরকার ছিল। শারমিন আপা একজন আক্ষরিক অর্থে পুষ্টিবিদ, মানে পুষ্টি খাবার দাবার এসবের ব্যাপারে উনি প্রফেশনালি স্কিলড একজন মানুষ। আমার এখানে এই কথাগুলো বলার কারণ হচ্ছে এখনকার তোমার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা, আমি আয়ুর্বেদ নিয়ে একটা প্রফেশনাল একটা ছোটখাটো পড়াশোনা করেছি কোভিড এর সময় তো আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি নিজের লাইফের সাথে। তো সেই জায়গা থেকে মোটামুটি ভাবে কিছু কিছু জিনিস প্র্যাকটিস করা বা ওদের সাথে বেশ কিছু কাজ করা হয়েছে সেগুলো, এবং নিজেদের জীবনেও বেশ কিছু মজার মজার পরিবর্তন দেখার পরে, মানে খাবারের অভ্যেস চেঞ্জ করে, খাবারের টাইমিং চেঞ্জ করে অ্যামেজিং অ্যামেজিং কিছু আল্লাহর রহমত পেয়েছি। তো সেই থেকে আমি এগুলো নিয়ে টুকিটাকি কথাবার্তা বলি। তো এখন তুমি যেটা প্রশ্নটা জিজ্ঞেস করলে যে ন্যাচারাল লিভিং আসলে জিনিসটা কি, এটার উত্তরে আমি একটা মজার কথা বলবো। আমরা যেটা ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখে বড় হয়েছি না, যে আমাদের 5টা মৌলিক চাহিদা আছে না? 5টা: খাবার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসাকে আমাদের মৌলিক অধিকার বলা হয়, অথচ আয়ুর্বেদ বলে চিকিৎসা চিকিৎসা আমার মৌলিক অধিকার না। আমার মৌলিক অধিকার হচ্ছে আমার সুস্বাস্থ্য। আমি অসুস্থ হব, তারপরে ডাক্তারের কাছে যাব, তারপর ডাক্তার আমাকে ওষুধ দিবে। সেটা কি করে আমার মৌলিক অধিকার হয়? আমার মৌলিক অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার চারপাশে যা যা দিয়েছেন বেঁচে থাকার জন্য সুন্দরভাবে, তা দিয়ে খেয়ে পরে চলে আমি সুস্থ থাকবো, সেটাই আমার মৌলিক অধিকার। এবং এইটা আমি জানি না আমি কতখানি আহ চমৎকার ভাবে বলতে পেরেছি। আমার আয়ুর্বেদের পড়াশোনার মধ্যে আমি যদি বলি যে একটা থাকে না, যে একটা জিনিস মাথার মধ্যে খুব স্ট্রাইক করে, আমার এই ইনফরমেশনটা ছিল আমার জন্য সেটা, যে আসলে আমরা তো এটা ওইভাবে ভাবি নাই কখনো না। আমরা যেটা ভেবেছি যে হ্যাঁ একটা জ্বর হলে দৌড়ায় ডাক্তারের কাছে যেতে পারবো, এটা আমার মৌলিক অধিকার। আমার মৌলিক অধিকার মোটেও ওইটা না। আমার মৌলিক অধিকার হচ্ছে আমার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা যা দিয়েছেন তা তা দিয়ে এমন একটা জীবন যাপন করা যাতে আমার জ্বরটাই না হয়। ঠিক আছে, এইটা একটা অনেক জরুরি জিনিস, এবং এটাই আসলে ন্যাচারাল লিভিং, প্রাকৃতিক ভাবে বাঁচা, প্রকৃতির সাথে বাঁচা। হিন্দুরা যেটাকে বলে, হিন্দু যারা পণ্ডিত যারা এক্সপার্ট আছেন তারা এই জীবনটাকে, এই প্রকৃতির এই বিষয়টাকে ওরা বলে মা।
হ্যাঁ, ওরা বলে কি জানি বলে ওটা, মা বলে আর কি, প্রকৃতিকে তারা মা বলে। এবং এই কারণে তারা তাদের প্রকৃতি থেকে পাওয়া সমস্ত জিনিসকে তারা এত এত বেশি সম্মান করে খায়। এই যে একটু আগে একটা সুন্দর প্রশ্ন আসলো যে বাংলাদেশের আহ, প্রচলিত বাংলাদেশে এভেলেবল ফল ফলাদি নিয়ে কোনো কথা বলার জন্য আয়ুর্বেদ বলে যে আমি প্রাকৃতিক ভাবে আমি যেই জমিতে আমার জন্ম হয়েছে, ফর এক্সাম্পল আমি বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশের মাটিতে যে যে ফল ফলাদি হয়, যে যে ফসল হয়, সেগুলোই আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের সাথে সবচাইতে বেশি আম, কি বলে এটাকে অ্যাডজাস্টেবল সিনক্রোনাইজ করে দিয়েছেন। হ্যাঁ, অ্যাডজাস্টেবল। অথচ দেখেন আমরা ভালো ফল বলতে আমরা আপেল কমলাকে বুঝি, ভালো ফল বলতে আমরা বিদেশি ফল খেতে মানে বেশি এটা এমন ট্রেন্ড হয়ে গেছে এখন যে আমরা কেউ অসুস্থ হলে দেশি ফল নিয়ে যেতে আমাদের লজ্জা করে, তাই না? আমরা হয়তো এক দুই হালি ডাব নিয়ে যেতে পারি, কিন্তু না, তার বদলে আমরা একটা বিদেশি ফল নিয়ে যাই যে না কেমন দেখা যায়। অথচ আমার শরীরের সাথে বেশি সিঙ্ক ওই ডাবটা, আমার শরীরের সাথে আমাদের যত ওই যে ছোটখাটো ছোটবেলায় আমরা যেগুলোকে বেত ফল খেতাম, তারপরে অর্বরি খাই, তারপরে ওই যে বিভিন্ন কি যেন বলে লটকন ওইটাকে, লটকন, লটকন বেল, কদবেল, বেল, ডাব, আম, কলা, লিচু, এই যে আমার মাটিতে যে ফলগুলো হচ্ছে, আমার জন্ম যদি সেই মাটিতে হয় আমার জন্য ওইটাই সবচাইতে বেশি উপকারী। এবং এটাকে বলা হয় সিজনাল অ্যান্ড রিজনাল। আমি যে রিজনে জন্মগ্রহণ করেছি আমি সেই রিজনের ফল খাবো এবং সিজনাল ফল। আমাদেরকে আয়ুর্বেদে একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল যে ফ্রিজ খালি করা। কার কার ফ্রিজে সামারের টাইমে যখন আম হয় তখন সারা বছর খাওয়ার জন্য মনে মনে কেজিতে কেজিতে আম রাখা আছে, ওগুলো ফেলে দিতে হবে। কার কার ফ্রিজে সারা বছর খাওয়ার জন্য নারিকেল বাটা আছে বা এই ধরনের তালের রস আছে, ফেলে দিতে হবে। মানে এটা কেন একটা জিনিস দেখেন, আমি হয়তো এখন যেরকম আমের সিজন, কাঁঠালের সিজন, এখন আম থেকে কাঁঠাল থেকে যে পুষ্টিটা আমি নিতে পারবো, ফ্রিজে জমিয়ে রাখা সেই খাবারটা থেকে কোনোদিনও আমি সেই পুষ্টিটা আর পাবো না। খালি একটু জিহ্বার আমার একটু স্বাদের জন্য আমি সারা বছরের জন্য সেটা প্রেজার্ভ করছি, উইচ ক্যান গো ভেরি ভেরি হেলথ রিস্কি। হ্যাঁ, এই জন্য এই ধরনের জিনিসগুলো সিজনাল এন্ড রিজনাল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিজনে আমাকে আল্লাহ গরমে আম কাঁঠাল পাঠিয়েছেন আমার জন্য, তার মানে গরমের সিজনে আমার শরীরের জন্য আম কাঁঠাল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য শীতকালে ফুলকপি আর ব্রকলি পাঠিয়েছেন, শীতকালে মূলা দিয়েছেন, শীতকালে মজার মজার টমেটো দেন, তার মানে ওইটা ওই সিজনে আমার শরীরের জন্য ভালো। হ্যাঁ, এইটা হচ্ছে ন্যাচারাল লিভিং। হ্যাঁ, যেখানে আমি রোগ হওয়ার পরে কি চিকিৎসা করব সেটা না ভেবে আমি বরং আমার চারপাশে যা আছে সেটা দিয়ে বাঁচার চেষ্টা করব। আয়ুর্বেদে আরেকটা খুব মজার কনসেপ্ট যেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে লিভিং ফুড বলে, ওরা ডেড ফুড বলে। লিভিং ফুড, ডেড ফুড, যে যেই খাবারটা জীবন্ত খাবার সেটা আমি বেশি করে খাবো। হ্যাঁ, যেমন লিভিং ফুড হিসেবে ওরা একটা খাবারকে খুব প্রমোট করে, আমার নিজেরও খুব পছন্দ, সেটা হচ্ছে স্প্রাউট। এমন কোন খাবার যেই খাবার আমি যদি মাটিতে ফেলে দিই সেখান থেকে আবার খাবার জন্মাবে, সেটা হচ্ছে সোজা বাংলায় লিভিং ফুড, জীবিত খাবার। একটা বার্গার মাটিতে পুঁতে পুঁতে দিলে কখনো একটা বার্গারের গাছ হবে না। এক বাটি ফ্রেঞ্চ ফ্রাই মাটিতে পুঁতে দিলে কখনো একটা একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের গাছ হবে না। সেই খাবারগুলো হচ্ছে ডেড ফুড। বিশেষ করে যে খাবারগুলো ফার্ম থেকে আসে সেগুলো ফ্রেশ ফুড, লিভিং ফুড। যেগুলো ফ্যাক্টরি থেকে প্রসেস হয়ে যাকে আসতে হয়, যার অ্যাডভার্টাইজমেন্ট লাগে টেলিভিশনে দেখাতে, সেগুলোই হচ্ছে ডেড ফুড, তাই না? যেগুলো প্রসেসড ফুড। এইভাবে এটাই আসলে ন্যাচারাল ন্যাচারাল লিভিং না। এখন আমরা দেখি যে এখন ইদানিং আবার অনেক মানুষ বিভিন্ন দেশের, আমি সেদিন একটা মুভি দেখছিলাম, এই মুভিটা প্রায়ই আমি দেখি। আম, খুব খুব মজার একটা মুভি, মুভি ঠিক না, একটা ডকুমেন্টারির মতন। একজন ভদ্রলোক ওনার গাড়ি নিয়ে সারা আমেরিকার প্রত্যেকটা স্টেটে স্টেটে প্রত্যেকটা প্রভিন্সে প্রভিন্সে ট্রাভেল করেন এবং মানুষকে ন্যাচারাল লিভিং শেখান। হ্যাঁ, বিগ ফ্যাট অ্যান্ড নিয়ারলি ডেড, ফ্যাট, বিগ ফ্যাট অ্যান্ড নিয়ারলি ডেড, এরকম একটা, আমার খুব মনে পড়ছে না, দর্শকরা যদি কেউ চান আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব পরে লিঙ্ক ইনশাআল্লাহ। ওইখানে উনি দেখান যে মানুষ কিভাবে এখনো চায় ন্যাচারাল ন্যাচারাল লিভিংটাকে আপন করে নিতে। মানুষ ঘর বাড়ি বানাচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানুষ আর অত বেশি করে ফ্যান লাগাচ্ছে না, অত বেশি এসি লাগাচ্ছে না, ইকো ফ্রেন্ডলি ভাবে তারা থাকার জন্য নতুন করে বাসা বাড়ি করছে, খুবই মডার্ন, খুবই আধুনিক, কিন্তু ইকো ফ্রেন্ডলি একটা বাসা। সেই বাসায় বায়োগ্যাস হচ্ছে, সেটা দিয়ে আবার রান্না করা হচ্ছে। সেই বাসায় এমন ভাবে ঘরগুলো, জানালা দরজাগুলোকে সেট করা হয়েছে যে ন্যাচারাল বাতাসেই তাদের একেবারে এসির মতন ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ন্যাচারাল লিভিং। হ্যাঁ, যখন আমি আমার লাইফস্টাইলে ন্যাচারাল রিসোর্স গুলোকে ইউজ করব,
যখন আমি আমার ফুড হ্যাবিটে কেমিক্যাল কম কনজিউম করে মোর ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করব, যখন আমি আমার কি বলে এটাকে খাবারের চেহারায় বেশি মুগ্ধ হব না, খাবারের কোয়ালিটিতে বেশি মুগ্ধ হব। আমরা জানি সেটা যে জেনেটিক্যালি মডিফাইড খাবারগুলো আমাদেরকে খুব চেহারা দেখে মুগ্ধ হওয়া শিখিয়েছে, তাই না? আমরা খুব সুন্দর শেপের, একেবারে বাচ্চারা ছবিতে আঁকলে যেরকম আঁকে ওইরকম সুন্দর শেপের একটা গাজর দেখে খুব খুব মুগ্ধ হয়ে যায়। কিন্তু গ্রাম থেকে উঠে আসা গাজরের, একদম ক্ষেত থেকে উঠে আসা গাজরের কিন্তু ওরকম চেহারা হয় না। এখান থেকে একটা শাখা বের হয়, এখান থেকে একটা শাখা বের হয়, চেহারাটা অত লুক্রেটিভ থাকে না। কিন্তু আমাদের আমাদের নিজেদেরকে এবং বাচ্চাদেরকে ওইটাই শেখানো উচিত যে ন্যাচারাল জিনিসের চেহারা অত সুন্দর না হলেও খেয়ে আমরা বেশি উপকার পাবো। হ্যাঁ, জিএম ফুড গুলাকে অ্যাভয়েড করা। এবং আরো একটা যেটা, যেই কথাটা একেবারে না বললেই না, সেটা হচ্ছে ক্রেভিং ভার্সেস হাঙ্গার। বর্তমান দুনিয়াতে আর্টিফিশিয়ালি বাঁচতে বাঁচতে আমরা এখন আর ক্ষুধার্ত হই না, আমাদের ক্রেভিং হয়। এই কথাটা খুবই আমার কাছে, কেন জানি আমি জানি না, কেউ অন্যভাবে নিবেন না প্লিজ, আমার কাছে এই ক্রেভিং শব্দটাকে একটা ভালগার শব্দ মনে হয়। হ্যাঁ, যে আমার এটা খাওয়ার ক্রেভিং হচ্ছে, আমার ওইটা খাওয়ার ক্রেভিং হচ্ছে, উই আর নট হাংরি এনিমোর। অথচ একটা সুস্থতার একটা বড় সাইন হচ্ছে যে আমি বুকে পেটে একদম আন্তরিক ভাবে ক্ষুধা ফিল করবো। শারমিন আপু এটা আরো ভালো জানেন, আপনি আরো সুন্দর করে হয়তো বলতে পারবেন যে আমার ক্ষুধা লাগবে, আমি দৌড়ে আসছি, আমি হেঁটে আসছি, আমি একটা কায়িক পরিশ্রম করতেছি, আমি অনেকক্ষণ পড়াশোনা করেছি, আমার ক্ষুধা লাগবে। এবং ক্ষুধা লাগলে আমি একটা ভালো নিউট্রিশিয়াস একটা ফুড, আল্লাহর দেয়া একটা নিয়ামত, আমি আনন্দের সাথে বিসমিল্লাহ পরে খাবো। আমাদের এখন সেটা হচ্ছে না। আমাদের এখন কি হচ্ছে, আমরা ক্রেভিং কে রেসপন্স করছি বেশি। আমার ক্রেভিং হচ্ছে এখন আমার অমুক দোকানের বার্গারটা খাওয়া লাগবে। ইট ডাজন্ট ম্যাটার আমি হাংরি কি না, কিন্তু আমার ক্রেভিং যেহেতু হচ্ছে আমাকে খেতে হবে। আমার কাছে যেটা মনে হয়, এই কনসেপ্টটা নিয়েও প্রত্যেকটা পরিবারে অনেক আলোচনা হওয়া দরকার। হ্যাঁ, যে এই ক্রেভিং কে যখন আমি মর্যাদা দিচ্ছি, যখন আমি মূল্যায়ন করছি, ক্রেভিং এর কথা শুনছি, আমার ক্রেভিং এর দাস আমি যখন নিজেকে বানিয়ে ফেলছি, সাথে সাথে আমার সেই হাদিসটা মনে রাখা উচিত যে অতিরিক্ত খাবার ব্যাপারে, অতিরিক্ত খেয়ে ফেলার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ন্যাচারাল লিভিং কে এনকারেজ করবে। আমি সহ সবাইকে রিমাইন্ডার দিচ্ছি এটা, যে আমরা যেন এইভাবে ন্যাচারাল লিভিং এর ব্যাপারে বেশি বেশি করে জানা এবং একে অপরকে এনকারেজ করতে পারি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যামকে অনেক অনেক, আসলে আমাদের একদম লাইফ টু লাইফ কিছু এক্সাম্পল আপনি দিলেন, যেগুলো আমি এখন মানে বাংলাদেশের বাইরে আসার পরে এই জিনিসগুলো আরো বেশি রিয়েলাইজেশনে আসে। যেমন বাংলাদেশে যে এসির কালচার, আমাদের ওখানে যে গরমের কারণে যে এসির কালচার, আমি এখন যেই শহরটাতে আছি এখানে এখন সামার, এই মুহূর্তে 31 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই শহরের কোনো বাসার মধ্যে গেলে কখনো এসি পাওয়া যাবে না। সেই মানুষটা ফাইন্যান্সিয়ালি যত বেশি স্টেবলই হোক, কোনো বাসায় কখনো এসি পাওয়া যায় না, অফিসে পাওয়া যায় না। হয়তো শপিং মল গুলোতে কিছু কিছু দোকানে যখন আপনি 5-10 মিনিটের জন্য ঢুকবেন তখন আপনি একটা এসি দেখতে পাবেন ওইখানে, ওইটা কমার্শিয়াল জায়গা হওয়ার কারণে। কিন্তু মানুষের ডে টু ডে লাইফে এখানে এসির কোনো ইউজ নাই। তবে এখানকার বাসার মধ্যে যে স্পেশালিটিটা আমি একটু দেখেছি, যে এখানকার বাসাগুলো একদম রোদের মধ্যে থাকলেও এক ধরনের মানে মডিফাইড ভাবে রোদটা আপনার কাছে আসে, মানে আপনার বাসাটা একদম গরম হয়ে একটা প্রেসার কুকারের মতো হয়ে থাকে। এখানকার মানে কি বলবো এটাকে, কনস্ট্রাকশন স্টাইলটা ওইরকম যে এখানকার মানুষ যেন নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। এখন যেরকম এইখানে হচ্ছে সূর্য থেকে বিদ্যুতের যে প্রোডাকশনটা, এই প্রোডাকশনটা এখানে খুব ট্রেন্ডিং চলছে। তো এরকম বাংলাদেশে আমরা হয়তো কিছু কিছু কালচার নিজেদের মানে পারিবারিক স্টেজ থেকে শুরু করে আরো বৃহৎ আকারে আমরা হয়তো শুরু করতে পারি, একটা আন্দোলন হয়ে যাক না কেন, যে নেচারের বাইরে যে জিনিসগুলোই আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেটাই আমাদেরকে একটু আর্টিফিশিয়াল লাইফে কি বলবো এটাকে মোটিভেট করছে, সেই জায়গাগুলো থেকে আমরা একটু সামষ্টিক ভাবে সরে আসছি। কারণ এখানে আমি একটা মানে কথা আজ একটু থেকে অ্যাড করতে চাচ্ছি, যেমন হচ্ছে যে আমার কাছে কিছু কিছু চেঞ্জ খুব ইম্পর্টেন্ট মনে হয়। যেমন হচ্ছে যে আমরা ইউটিউব গুলোতে মানে ফুড ব্লগারকে দেখে তারপর বিভিন্ন জায়গায় ইন্সপায়ার্ড হয়ে, যেহেতু এখানে টিনেজ গ্রুপের অনেক বাচ্চারা এই প্রোগ্রামটা দেখবে, সেটা আমি এটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা গাড়ি ড্রাইভ করে অথবা উবারে করে অথবা সিএনজিতে করে দেখা যায় অনেক টাকা ভাড়া দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা যে আমি একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, কিন্তু আমার বাসা থেকে হয়তো রমনা পার্ক অথবা কোনো একটা পার্ক যেটা খুব গাছে ভরা, অক্সিজেন আছে,
আমার গেলে হাঁটলে ভালো লাগবে, আমার অক্সিজেন সেলগুলো অক্সিজেন পাবে, আমরা সেখানে 20 মিনিট ড্রাইভ করে বা উবার নিয়ে বা এরকম নিয়ে যেতে চাচ্ছি না। ঠিক আছে, এই হ্যাবিটটা আমরা তৈরি করছি না। এটা খুব ইম্পর্টেন্ট। আমি গত কয়েক মাস ধরে আমি এই চেঞ্জটা আমার লাইফে আনার চেষ্টা করছি যে আমি যেখানেই যাব সেখানে রেস্টুরেন্টে না, আমি এমন জায়গায় যাব যেখানে গাছ আছে। হয়তো আমি ওখানে, এখন কিন্তু ঢাকা শহরে এরকম অনেক প্লেসও তৈরি হয়েছে যেখানে গাছও আছে, আপনি বাচ্চাদের নিয়ে খেলতেও পারবেন, প্লাস হচ্ছে আপনি কিছু খেতেও পারবেন। তা আমরা যদি খুব টেকনিক্যালি ওই জায়গাগুলোকে চুজ করি যে বদ্ধ ঘরে না, কোন একটা গাছের কাছে যে আমার বাচ্চা আধা ঘন্টা থাকবে, অক্সিজেন নিবে, দৌড়াদৌড়ি করবে, দেন আপনি একটা খাবার খেয়ে আসলেন, আমার কাছে মনে হয় এটা অনেক বেটার। আস্তে আস্তে আমাদের এই হ্যাবিট গুলো তৈরি করা দরকার যে আমরা লেজার টাইম কাটানোর জন্য কোনো রেস্টুরেন্টে যাব না, আমি একটা পার্কে যাব। এখন কিন্তু ঢাকা শহরের সব জায়গায় প্রত্যেকটা এরিয়া জোন ভিত্তিক পার্ক করা হয়েছে। তো আমরা ধীরে ধীরে আমাদের লাইফে এই চেঞ্জ গুলো আনতে পারি। জি। আরেকটা যেটা কালচারাল এক্সাম্পল আমি একটু দিতে চাচ্ছিলাম এখানে যে আমাদের বাংলাদেশে কিন্তু স্কুলে যখন সামার ভেকেশন দেওয়া হয় খুব বেশি হলে 1 মাসের ভেকেশন দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। এবং অনেক আমরা কিন্তু বাবা-মারা যারা আছেন, যারা আমাদের চেয়ে বড়, তারা কিন্তু কোনো ভ্যাকেশন নেন না সামার রিলেটেড। কিন্তু বাইরের দেশে প্রত্যেক বছরে মানে এই আমাদের আশেপাশের দেশের কথা বলছি। আমি এখন টার্কিতে আছি। এখানে বছরে ৩ মাস একটা সামারের ব্রেক থাকে। এবং এখানে সমস্ত স্কুল, সমস্ত ইউনিভার্সিটি এই ৩ মাসের জন্য অফ থাকে। অফিস চলে কিন্তু একটা কম টাইমের জন্য চলে এবং খুব বেশি অ্যাক্টিভ চলে না আরকি। সামার অনেকটা সিজন ডাউন টাইপের। কিন্তু মানে দেখা যায় যে এই সামারে এই গরমের মধ্যে এখানে হচ্ছে মানে বাংলাদেশের থেকে যে ওয়েদার ডিফারেন্সটা, বাংলাদেশের ওয়েদারে খুব আর্দ্রতা থাকে। ফলে গরম হইলেও আপনি সেখানে ঘেমে যান এবং আপনার শরীরের এক ধরনের ওই গরমটাকে ট্যাকেল দেওয়ার মতন একটা মানে কি বলবো অ্যান্টিবডি সিস্টেম থাকে। কিন্তু এইখানে একেবারে আর্দ্রতা না থাকার কারণে একটা শুষ্ক গরম হওয়ার কারণে যখন এখান থেকে বের হওয়া হয় বাইরে, তখন একদম স্কিন পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। তো এই সময় কিন্তু নরমালি মানুষের বের না হওয়ার কথা, তাই না? কারণ এখানকার মানুষের সবারই স্ট্যান্ডার্ড লাইফ আছে, সবাই তাদের বাসায় এসিতে বসে থাকতে পারে, সারাদিন টিভি দেখতে পারে, সারাদিন বসে বসে কাটাইতে পারে। কিন্তু যেটা আমি এখানে এসে খুবই সারপ্রাইজ হয়েছি যে বিকাল ৫টা-৬টার মধ্যে তো রোদের তাপটা একটু কমে যায়। এই সময় থেকে মানুষ বের হওয়া শুরু করে এবং পুরো ফ্যামিলি, যেটা এখানকার একটা কালচার আছে, ক্যাম্পের যে জিনিসপত্রগুলো, যে কাপড় দিয়ে তৈরি করা চেয়ার, তারপর কাপড় দিয়ে তৈরি করা চাদর, তাঁবু টাইপের, এই জিনিসগুলো প্রত্যেক ফ্যামিলির একটা করে সেট থাকে। এবং রোদের তাপ কমে যাওয়ার সাথে সাথে সন্ধ্যা হওয়ার আগে আগে সবাই ফ্যামিলি নিয়ে কোনো না কোনো একটা পার্কে বের হয় এবং রাত ৯টা-১০টা পর্যন্ত গল্প করতে থাকে। এটার ২ টা বিষয় আছে। একটা হচ্ছে যে সারা বছরের যে ৮-৯ মাসের যে একটা টায়ার্ডনেস মানুষের মধ্যে, মানুষ স্ট্রেস। সামারের মধ্যে রিচার্জ হয়ে যায়। তারা ওই স্ট্রেসটা থেকে কেটে আসতে পারে। কারণ সামার ছাড়া আসলে এতটা ফ্রি টাইম কাটানোর মতো সময় কারোর লাইফে নাই। কিন্তু এই সামারের এই ৩ মাস মানে ধরেন কোভিড এর কথা চিন্তা করেন যে কোভিডে তো ৩ মাস আমরা কিছু কিছু জিনিস করতে বাধ্য ছিলাম। বাসার মধ্যে থাকা, বসে থাকা, সময় কাটানো, বাইরের মানুষের কাছে না যাওয়া। এর মধ্যে আমরা কি করেছি, বাইরের মানুষরা কি করেছে? এখানে স্ট্রেস ম্যানেজমেন্ট আছে, এখানে হেলথ আছে, এখানে খাবার-দাবার আছে। তারা বাইরে আসছে কিন্তু খুব যে বেশি অস্বাস্থ্যকর খাবার-দাবার খায় তা না। বাসা থেকে সামারে এখানে ফলমূল যেগুলো পাওয়া যায় সেই ফলমূলগুলো প্যাকেট করে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখানে সবাই মিলে বসে খায়। এই কালচার গুলো আমরা আসলে ওপেন করতে পারি। যেটা ম্যাম বললেন, আমি আমাদের জেনারেশনের মধ্যে একটা বিষয় খুব খেয়াল করি যে হ্যাঁ আমাদের ভার্সিটি আছে, আমাদের কাজ আছে, এই আছে সেই আছে, বাসায় রান্না করার সুযোগ নাই। আমরা সারাদিন কাজ করে এসে যখন বাসায় আমাদের একদম ক্ষুধা লেগে যায়, যখন একদম পেট চৌচো করতে থাকে, তখন আমরা কোনো না কোনো একটা ফুড পান্ডা ইয়ের মধ্যে সফটওয়্যারের মধ্যে ঢুকে আমরা সেখানে আধা ঘন্টার মধ্যে খাবার চলে আসবে মনে করে অর্ডার দিয়ে বসে থাকি। কিন্তু ওই আধা ঘন্টার মধ্যেই কিন্তু ১ কাপ ভাত, একটু ডাল আর একটা ডিম ভাজি করে ফেলা যায়। বরঞ্চ আধা ঘন্টার চেয়ে হয়তো সময় কমই লাগবে। এবং মানে ওই ডাল, ওই ডিম, ওই ভাতটা আমার নিউট্রিশনের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। ডিমের চেয়ে ভালো আর কোনো খাবার হয়? একটা ডিম ভেজে খেয়ে ফেলা যায়। তো যেটা আমরা মনে করছি যে হ্যাঁ আমাদের অর্ডার করলে লাইফটা আরো সহজ হয়ে যাচ্ছে, তা না। আমরা মানে একদম মানে কি বলবো, কো-ডিপেন্ডেন্ট মানুষ হয়ে যাচ্ছি।
এখন আর আমাদের রান্না করতে ইচ্ছা করে না, কিংবা মনে হয় যে হ্যাঁ এখন রান্না তো করতে, চাল ধুতে হবে, ডাল ধুতে হবে, রান্না করতে হবে, বসাইতে হবে, ভাজতে হবে, সব এক জায়গায় করতে হবে, তারপর খেতে হবে। আমরা আমাদের লাইফটাকে খুব বেশি কমপ্লিকেটেড করবো না মনে করে আরো বেশি কমপ্লিকেটেড করে বসে। এই বিষয়গুলো যদি আমাদের মানে বাবা মার পর্যায়ের মানুষ, আমাদের জেনারেশনের মানুষ এবং ছোট বাচ্চারা সবাই যদি আমরা এই ভেবে যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি, আমাদের কালচারের মধ্যে কিছু মডিফিকেশন নিয়ে আসি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের লাইফটা আরো অনেক সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ both in a nutritional way, mental way, physical way, financial way. সব দিক দিয়ে। আমার মানে উপস্থাপক হিসেবে কথাটা আজকে একটু লম্বা হয়ে গেল, সবাই কিছু মনে করবেন না প্লিজ, কিন্তু কিছু কথা ভিতরে ছিল, এটা না বলে পারলাম না আরকি। ম্যামদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রামে আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, তবে একটা বিষয় যেটা একটু ঠিক হইলো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং মেন্টাল হেলথকে এক জায়গায় করে আমাদের আরো অনেক প্রোগ্রাম করতে হবে। আজকে দর্শকদের অ্যাক্টিভনেস এই মেসেজটাই দেয় আমাদেরকে। আমরা ইনশাআল্লাহ শারমিন ম্যামের কাছে আমাদের আবেদন থাকতো আমরা আরো অনেক প্রোগ্রামে ম্যামকে পাবো। এবং দর্শকদের কাছে আমাদের যেটা এখনো রিকোয়েস্ট থাকবে যে আমাদের লাইফটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি কিন্তু একাডেমি 21 কে মেসেজ করতে পারেন, পেজে দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমরা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। শারমিন ম্যামের কাছে চলে যেতে চাই, আমাদের আজকের প্রোগ্রামের বিষয় থেকে একটু সাম আপ করে যদি একটা শেষ কথা আপনি একটু রাখতেন please। আচ্ছা, আমি আসলে অনেক ভারী ভারী কথা বলে ফেলছি, কিন্তু আহ, যেহেতু আমরা খুব পেশেন্ট দেখি এবং আমাদের বর্তমান জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এত অ্যালার্মিং বিষয়গুলা যে আসলে মাঝে মাঝে আমি চিন্তা করি যে হচ্ছে যে আমাদের এই জায়গায় বসে মানে গার্জিয়ানরা যদি দেখতে পাইতো যে আসলে পার্সেন্টেজ কত খারাপ, প্রিভিলেন্স কত হাই আনহেলদি লাইফস্টাইল এবং আনহেলদি ফুডের জন্য, তাহলে মনে হয় সবাই আসলে এটা নিয়ে আরো অনেক বেশি বাসায় চিন্তা করতো। এবং ফ্যামিলি, বাবা মা হিসেবে, গার্জেন হিসেবে বা একটা ফ্যামিলির হেড হিসেবে আসলে আমাদের আরো বেশি এখানে ব্রেন দেওয়া উচিত। আমরা মনে হয় সবচেয়ে কম ব্রেন দেই মনে হয় ফুড হ্যাবিটে। যে আহ, আপনার নিউট্রিশন কখন হাই হবে, যখন বাসায় আসলে অ্যাভেলেবেল নিউট্রিশাস ফুড অ্যাভেলেবেল। হ্যাঁ, আমাদের নিউট্রিশনে কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট যে ফুড অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, আমার বাসায় যত বেশি ভালো ফুড অ্যাভেলেবেল, আমার বাচ্চা সেটাতে তত বেশি অভ্যস্ত। আমি যদি বাসায় কেক বিস্কুট চানাচুর রাখি, তাহলে আমার বাচ্চা সেটা খাবে। আমি যদি বাসায় ওগুলা নাই নিয়ে আসি ছোটবেলা থেকে কখনো, আমি যদি বাদাম খেজুর রাখি, ফল রাখি, তাহলে আমার বাচ্চা ওগুলাই খাবে এবং সে যদি আমাকে কন্টিনিউ খেতে দেখে। সুতরাং আসলে যে একটা প্ল্যান থাকা, একটা মেনু প্ল্যানিং থাকা পুরো সপ্তাহের জন্য, হ্যাঁ, যে আমার প্রতিদিন আমি কি কি খাবার চেঞ্জ করে করে সব রকম পুষ্টি উপাদান থাকে, এটা যেহেতু প্রতিদিন, ওই যে আমরা মহিলারা বলি না যে প্রতিদিন সকালে উঠে চিন্তা করতে ভালো লাগে না যে আজকে কি রান্না করবো, বিরক্ত লাগে। তা আসলে ওই চিন্তাটাও কিন্তু কমে যায় যদি আমি সপ্তাহের একটা মেনু প্ল্যানিং করে রাখি। যে পুরো সপ্তাহে আমি একটু ছোট্ট স্যাম্পল বলি, যেমন হচ্ছে যে একদিন মুরগির গোস্ত, একদিন কলিজা, একদিন শিং মাছ, একদিন ছোট মাছ, একদিন বড় মাছ, একদিন গরুর গোস্ত, এরকম করে যদি আমি 7 দিনকে ভাগ করি, তাহলে কিন্তু আমার সব রকম আইটেম চলে আসতেছে। যে প্রোটিনের ভিতরেই আমি কিন্তু আয়রন পাচ্ছি, ভিটামিন এ পাচ্ছি, সব পাচ্ছি। ঠিক সেরকম করে আমি যদি পুরো একটা মেনু সেট করে রাখি বাসার জন্য, যে সপ্তাহে ভিত্তিক অথবা মান্থলি, এবং সেই হিসেবে আমি যদি শপিং করি, গ্রোসারি শপিংটা সেরকম হওয়া উচিত। আপনি হয়তো এগ্রি করবেন আহ, নাসিবা আপু, যে হচ্ছে বাইরে কিন্তু মানুষ এভাবে শপিং করে। গ্রোসারি শপিং এর একটা প্ল্যানিং থাকে, উইকলি গ্রোসারি শপের প্ল্যানিং, মান্থলি গ্রোসারি শপের প্ল্যানিং। কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের এ ধরনের কোনো প্ল্যানিং নাই। সেটা কেমন, আমি বাজার রাস্তা দিয়ে আসার সময় সামনে যা পড়ে সেটা কিছু একটা কিনে নিয়ে চলে আসি। এটার পেছনে আমার কোনো ব্রেন দিচ্ছি না, প্ল্যানিং থাকছে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে আমার একটা নিউট্রিশন নলেজ থাকতে হবে, এটা প্ল্যানিং থাকতে হবে এবং সেই হিসেবে গ্রোসারি শপিং করতে হবে। এবং মানে এইভাবে আসলে ফ্যামিলি হেড হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে আমি ফ্যামিলি পুষ্টিটাকে অনেক বেশি আহ মানে নিশ্চিত করতে পারি যে আমার বাচ্চাদের বা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের কি কি পুষ্টি উপাদান দরকার এবং সেগুলা ইনটেক করা হচ্ছে। হ্যাঁ, জি।
আর আসলে আহ আমি আমার আজকে খুবই ভালো লাগতো যদি কোশ্চেন গুলা নিয়ে অ্যান্সার করা যাইতো, বা আসলে সময় সংকটের জন্য সম্ভবত আমরা কোশ্চেন গুলা নিতে পারছি না। তবে আমি কথা দিচ্ছি যে আসলে এরকম প্রোগ্রামে আরো মানে চেষ্টা করবো আসার। ইনশাল্লাহ আরো আরো কোশ্চেন সবাই করবেন এখানে, আমরা পরবর্তীতে না হয় আমরা সেগুলো চেষ্টা করব যে স্পেসিফিক সাবজেক্ট নিয়ে বলার এবং সেগুলো নিয়ে অ্যান্সার করার। হুম, হুম। যেমন একটা আজকে কমেন্ট বক্সে একটা খুব ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে যে এই যে পুষ্টি নিয়ে আমরা কথা বলছি এটার সাথে প্রেগন্যান্সি কে এক জায়গায় করে একটা প্রোগ্রাম যেন করা হয়। যে প্রেগন্যান্সির যে টাইমটা এই টাইমটাতে পুষ্টিগুণ আসলে কতটা ইম্পর্টেন্ট বা কি কি করা যায়। এটা আমরা একটু নোট করে রাখলাম। ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা আমরা নিয়ে আরেকটা আসবো হচ্ছে খুব যে শীঘ্রই। আরেকটা কাজও দর্শক করতে পারেন, সেটা হচ্ছে ডায়েটিশিয়ান আমাতুল্লাহ শারমিন নামে আমার পেজ আছে। আমি আসলে অনেকগুলা ওখানে আর্টিকেল দেয়া আছে, আরো আপলোড করার চেষ্টা করব সবার জন্য, যে আসলে এই সচেতনতার জন্যই আমার পেজটা করা হয়েছিল। তাহলে ওখান থেকেও অনেক ইনফরমেশন ওনারা পাবেন। জি। তো অনেক অনেক ধন্যবাদ। দর্শকরা অবশ্যই যে ম্যামের পেজটা ভিজিট করবেন। মারিয়া ম্যামের কাছে চলে যেতে চাই। আমাদের আজকের প্রোগ্রামের শেষ কথা রাখার জন্য অনুরোধ করছি প্লিজ ম্যাম। তোমার সাথে এবং শামিন আপুর সাথে আমি একমত। আসলে মনে হচ্ছে যে আজকে প্রোগ্রামটা শেষ না করতে, অনেক কথা না জানতেও ইচ্ছা করছে অনেক কিছু শামিন আপুর থেকে। এবং দর্শক সুন্দর সুন্দর যারা দেখছেন আমাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে। এখানে আমি উম আহ, একটা মজার কথা বলে শেষ করতে চাই। এর মধ্যে একটা হচ্ছে, একটা ভালো কথা বলি, যেটা হচ্ছে আয়ুর্বেদ একটা খুব সুন্দর শব্দ বলে প্রাণ শক্তি। প্রাণ শক্তি। আমার যখন একটা হাত ভাঙে তখন সেই হাতটাতে কিন্তু কোনো ওষুধ দেয় না ডাক্তার, তাই না? হাতটাতে কি করে, একটা স্লিং লাগিয়ে দেয়, একটা প্লাস্টারিং করে, সো দ্যাট এটা বেশি মুভমেন্ট না করতে হয় এবং এটা একটু রেস্টফুল থাকতে পারে, আর আমার ঘাড়ের সাথে বেঁধে দেয়। ওষুধটা ভেতরে ভেতরে হাড্ডিটা জোড়া কে লাগায়? আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি পাওয়ার হাউস আমাদের শরীরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। অটোমেটিক্যালি সেটা জোড়া লাগে, তার প্রয়োজনীয় প্রিপারেশন আমার নেওয়া লাগে। আয়ুর্বেদ এটাকে বলে প্রাণ শক্তি। হ্যাঁ, আমরা আসলে এই প্রাণ শক্তিটাকে, এই যে এই প্রাণ শক্তিটার ভেতরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অটোমেটিক্যালি কাজ করছে, হিলিং সিস্টেম অটোমেটিক্যালি কাজ করছে। আমরা যারা ফাস্টিং নিয়ে পড়াশোনা করেছি, ফাস্টিং এ অভ্যস্ত, আমরা জানি যে ফাস্টিং এ আমরা কেন থাকছি। ফাস্টিং এ থাকলে পরে আমি যখন খাচ্ছি না, আমার শরীরের দুইটা বড় বড় ডিপার্টমেন্ট ভেতরে কাজ করে। একটা হচ্ছে হিলিং করার ডিপার্টমেন্ট, একটা মানে ক্লিনজিং করে, আরেকটা হচ্ছে ডাইজেশনের ডিপার্টমেন্ট। তখন আমি যখন ফাস্টিং এ আছি তখন আমার শরীরে ডাইজেশনের ডিপার্টমেন্টটা একটু রেস্টে থাকে। তখন ওখানকার সমস্ত কর্মীরা আমার হিলিং এর জন্য তখন কাজ করে, ক্লেনজিং এর জন্য কাজ করে। আমার শরীরে ডিটক্স হয়, আমার শরীর পরিষ্কার হয়, আমি ভালো ফিল করি। আমার ডেড সেলগুলো, আমার ভালো হেলদি সেলগুলোকে সেলগুলোর সাথে না টিকতে পেরে ওরা বের হয়ে যায় শরীর থেকে, টক্সিন হয়ে বের হয়ে যায়। এই যে ভেতরে একটা অ্যামেজিং, একটা মিরাকুলাস সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এস্টাবলিশ করে দিয়েছেন। আমি আজকে যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব, আমি নিজেকে সহ, যে এই হিলিং সিস্টেমটার উপরে আমরা পড়াশোনা করব। আমরা জানবো যে আমাদের শরীর প্রাকৃতিক ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মেকানিজম ভিতরে দিয়ে দিয়েছেন যে আমরা প্রাকৃতিক ভাবেই নিজেরা নিজেদেরকে হিল করে ফেলতে পারি, এবং অনেক বড় বড় অসুখেরও রিভার্সাল হয়ে যেতে পারে শুধুমাত্র লাইফস্টাইল ডেভেলপ করার মাধ্যমে, আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আমরা পড়াশোনা করব, যাতে আমরা আমাদের কোনো ওষুধ না, আমরা আমাদের প্রাণ শক্তি যেটা ভিতরে আল্লাহ আমাদেরকে সেট করে দিয়েছেন সেইটার আওয়াজ শুনতে পারি এবং সেটার উপরে ডিপেন্ডেন্ট হই, ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হব না। এটা দিয়ে এটা বলতে চাচ্ছিলাম। আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, তুমি যখন বলছিলে নাসিবা যে আমাদের কেমন যেন অভ্যেসগুলো কেমন হয়ে গিয়েছে না, যে আমরা মানে বেড়াতে যাওয়া বলতে মনে করছি রেস্টুরেন্টে খেতে যাওয়া, আমরা সময় কাটানোকে মনে করছি সবাই মিলে একটা আনহেলদি কোনো একটা কিছু করা, ঘরে বসে থাকা, বের না হওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, যেখানে হেঁটে যেতে পারি সেখানে গাড়ি দিয়ে উবার দিয়ে চলে যাচ্ছি। এই যে প্র্যাকটিস গুলো, এটা সেদিন একজন ট্রাভেল ট্রাভেল এক্সপার্ট উনিও বলছিলেন যে আমি গত 5 বছরে যে কয়টা শহর ঘুরেছি তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ শহর হচ্ছে ঢাকা। এখানকার মানুষ খাবার দাবারের পেছনে যে পরিমাণ খরচ করে পৃথিবীর অনেক উন্নত দেশের
শহরগুলোতেও এত বেশি আমরা মানুষ খরচ করে না। আমাদের সবকিছুতে আমরা খুব কেনই যেন একটা অন্যরকম একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় নেমেছি, তাই না? বয়স হিসেবে আমাদের দেশের বয়স অনেক কম, হয়তোবা সেই জন্য আমরা এখনো ম্যাচিওর হই নাই, এখনো আমরা অন্যের অনুকরণ করা বা এই ধরনের তথাকথিত আভিজাত্যকে অনুসরণ করাটাকেই আমরা আমাদের রিয়েল আভিজাত্য মনে করছি। কিন্তু তারপরেও আমি আশাবাদী, আমরা সবাই আশাবাদী, এবং যারা শুনছেন তাদেরকেও বলবো আপনারাও আশাবাদী হন। ছোট 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 অভ্যাস চেঞ্জ করে ইনশাল্লাহ আমরা উই ক্যান রিটার্ন, কি বলে এটাকে, উই ক্যান রিটার্ন আওয়ার হেলথ ব্যাক। আমি আবার ওইটা বলে শেষ করতে চাই যে আমাদের চিকিৎসা আমার মৌলিক অধিকার না, সুস্বাস্থ্য আমার জন্মগত অধিকার। আমরা সুস্বাস্থ্যের জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু আল্লাহ আমাদেরকে প্রকৃতিতে দিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়েও দিয়েছেন। আমরা সেগুলো করব এবং সুন্দর সুস্থ জীবনযাপনের জন্য নিজেরা নিজেদেরকে অনুপ্রাণিত করব। এই বলে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। নাসিবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম। ম্যাম, আপনাকেও অনেক 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 ধন্যবাদ। আমার কাছে যেটা একটু মনে হয় যে ম্যামদের সাথে বসে যখন প্রোগ্রাম করা হয়, প্রোগ্রামটা খুব মানে মসৃণ ভাবে চলে যায় এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট। ম্যামের লাস্ট কথা থেকে আমি খুব ছোট একটা এক্সাম্পল দিতে চাই। আমি রিসেন্টলি এক্সারসাইজিং শুরু করেছি। মানে একটু কি বলবো, আমার কাছে মনে হতো যে শুধু হাঁটাহাঁটিটা আসলে এনাফ না। তো কিছু এক্সারসাইজিং হ্যাবিট তৈরি করার চেষ্টা করেছি নিজের মধ্যে। তো আমার রিসেন্টলি এই বিষয়টা নিয়ে একজন কি বলে ফিজিক্যাল ট্রেনারের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তো উনি আমাকে প্রথম একটাই পরামর্শ দিয়েছে, আমাকে বলেছে যে তোমার আহামরি কোনো এক্সট্রা ওয়েট নাই বডিতে, তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেকদিন 10,000 স্টেপ কমপ্লিট করার চেষ্টা করো। এখন আমরা যখন 10,000 স্টেপ কমপ্লিট করার চেষ্টা করি, আমাদেরকে মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে হয়, বা মিনিমাম 5 কিলোমিটার হাঁটতে হয়। তো আমি আমার ছোট্ট একটা ইয়ে দেখাতে চাই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে 8,200, 8,802, এটা হচ্ছে আমার একটা নর্মাল ডে স্টেপ কাউন্ট, ইয়ে আর কি কি বলে ওইটাকে, এভারেজ। তো 8,000 মানে 3 থেকে 4 কিলোমিটার হাঁটা। আমরা বাংলাদেশের মানুষরা কি করি, 1-2 কিলোমিটার দূরের একটা জায়গাতেও রিক্সায় করে চলে যাই, আমি এখানে একটা ছোট্ট কিংবা 5-6 কিলোমিটার ইনফরমেশন অ্যাড করি। সেটা হচ্ছে যে আমরা নিউট্রিশনের ভাষায় যেটা বলি যে হচ্ছে যে আমাদের ক্যাটাগরি থাকে যে হচ্ছে তত স্টেপ হাঁটলে আসলে সেডেন্টারি লাইফস্টাইল বলে না, ঠিক আছে? আমরা সেডেন্টারি লাইফস্টাইল বলি হচ্ছে কাদের, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কম। তো ওই হিসেবে যদি ধরা হয় নর্মাল স্টেপ কাউন্টার থাকতে হবে প্রতিদিন 10,000 যদি আপনি একজন নর্মাল। কিন্তু এই পরামর্শটা আমি আমার ফিজিক্যাল ট্রেনারের কাছ থেকে পেয়েছিলাম যে তোমার আর কিছু করতে হবে না ওয়েট লুজ করার জন্য, শুধু খাবার দাবারের ক্ষেত্রে ওই রেডি খাবারগুলো থেকে দূরে থাকো আর প্রতিদিন 10,000 স্টেপ হাঁটার চেষ্টা করো। ঘুমের 10,000 স্টেপ হাঁটলেই কিন্তু মানে মোটামুটি আমাদের সুস্থ থাকার কথা। মানে আমরা যে পরিমাণ ক্যালোরি ইনটেক করি, যদি ফাস্ট ফুড বা বাইরের ফুড না খাই, বাসার ফুড খাই, টাইমলি খাই, যেমন হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আমার খাবার খাওয়া শেষ, প্লাস হচ্ছে 10,000 স্টেপ হাঁটি, তাহলেই কিন্তু আমি এখন এইটুকু আমরা ডিভাইসেও ওটা স্টেপ কাউন্টারটা একটা ডাউনলোড করে রাখতে পারি যে আমার সারাদিনে 10,000 স্টেপ হয়েছে কিনা। তাহলে এটাও কিন্তু মেনটেন করাটা সোজা। সেটাই। মানে বাংলাদেশে যে রিক্সার লাক্সারি, বাংলাদেশে তো মানুষ রিক্সাকে সবচেয়ে কম লোক জিনিস মনে করে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি লাক্সারি আইটেম হচ্ছে রিক্সা। যে বাসার 2 গলি পরে যাওয়ার জন্য আপনার একটা গাড়ি টাইপের কিছু আছে, কেউ আপনাকে নিয়ে যেতে পারে, আপনাকে হেঁটে যেতে হয় না। এইখানে সেটা নাই, বাইরের দেশে জিনিসটা নাই। হ্যাঁ, ট্যাক্সি আছে, কিন্তু ট্যাক্সির যে দাম, কেউ কখনোই মানে সুস্থ মাথায় কেউ ট্যাক্সিতে উঠবে না আর কি। তো একটা বাসই যদি আপনাকে নিয়ে যায়, একটা বাসের এক একটা স্টেপের মধ্যে মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স থাকে। দেখা যাচ্ছে আপনি একটা স্টপে যদি বাসে উঠেন, আরেকটা স্টপে যাওয়ার জন্য আপনাকে টার্কির যদি এক্সাম্পল দিই, তাহলে 15 লিরা দিতে হয় আমার শহরে। 15 লিরা মানে হচ্ছে বাংলাদেশি টাকায় এখন 45 টাকা বা 50 টাকা। আমার না মন মানে না যে এই 2 কিলোমিটার যাওয়ার জন্য আমি কেন 50 টাকা খরচ করবো এখন, আমি হেঁটে যাই। এই জিনিসটা হচ্ছে মানে বাইরের লাইফস্টাইলটা এত
আপনাকে বাধ্য করে হাঁটার ক্ষেত্রে? আমি যখন এখন আব্বুকে বলি, আব্বু বলে যে, "তুমি তো হাঁটতেছো, তোমার বাসা এখান থেকে কত কিলোমিটার?" আমি বলি, "৩, ৩.৫ কিলোমিটার হবে।" আমার বলছে, "তুমি ৩.৫ কিলোমিটার হেঁটে যাবা এখন? কতক্ষণ লাগবে?" "লাগবে ০.৫ ঘন্টা লাগবে।" "তুমি ০.৫ ঘন্টা হাঁটবা এখন? বাসে উঠে চলে যাইতা?" বলছে, "না, অভ্যাস হয়ে গেছে হাঁটার।" এইটা মানে অভ্যাস হওয়াটা অনেকেই এতটাই আমাদেরকে সহজ। একটা কোশ্চেন করে যে হচ্ছে আচ্ছা বাইরের ওরা তো ফাস্ট ফুড খায়, বাইরের ওরা তো কোল্ড ড্রিঙ্কস খায়, ওদের ওয়েট বাড়ে হুম, না হুম। কেন বা হেলদি লাইফ স্টাইল, কিন্তু ওদের দেখেন ওদের কিন্তু 7 to 7 PM এর মধ্যে হুম, হুম। ডিনার শেষ। ওরা হচ্ছে এক্সাক্টলি। এরকম এরকম সকালবেলা মর্নিং ওয়াক করে, সন্ধ্যার বেলা আবার যে হেঁটে আসে। আমরা কিন্তু আবার ওই লাইফ স্টাইলটা মেনটেন করি না, ঠিক আছে? আমরা হুম, হচ্ছে শুধু ওদের হুম, হুম, ইনটেকটাকে দেখি যে ওরা জুস ইয়া খাচ্ছে, সোডা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বা হুম, হচ্ছে ফাস্ট ফুড আইটেম খাচ্ছে, কিন্তু ওদের যে লাইফ স্টাইলটা সেটা ফলো করি না। তাহলে তো আমাদের ক্যালোরি ইনটেক মানে বেশি হবেই, আমার ওয়েট বাড়বেই, এটাই সেটাই, কমন, তাই না? সায়েন্টিফিক যদি চিন্তা করেন তাহলে এটাই হওয়ার কথা। সেটাই। ইনশাআল্লাহ আমরা এই টপিকটা নিয়ে আরো অনেক প্রোগ্রাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ম্যামদেরকে আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আমরা খুব ইফেক্টিভ একটা আলোচনা করলাম। আমাদের দর্শকরাও এই বিষয়টাতে রিলেট করবেন ইনশাআল্লাহ। আ আজকের প্রোগ্রামের আরো অনেক টু বি কন্টিনিউড বলে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। আ সবাইকে সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ম্যামদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।